এফআইপি ভাইরাস, ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস ভাইরাস, মানে করোনা ভাইরাসের একটা ভেরিয়েন্ট যেটা মিউটেশন হয়ে গেছে, সেই ভাইরাসটাই এই ডিজিজটা করে। এবং ফ্যাটাল ডিজিজ, ক্যাটের ক্ষেত্রে অনেক সময় মৃত্যু ঘটাতে পারে। এবং গতকালকে বলেছিলাম একটা লং টাইমের ট্রিটমেন্ট দরকার পড়ে এবং এক্সপেন্সিভ ট্রিটমেন্টের দরকার পড়ে, মানে কমপ্লিকেশন হয়ে যায়, আমরা পড়লেই বুঝতে পারবো। প্রাইমারিলি বলা হচ্ছে যে এই ডিজিজটা ইয়াং ক্যাটস, ইমিউনো কম্প্রোমাইজড ক্যাটস, এবং যেগুলি মাল্টিপল ক্যাট এনভায়রনমেন্টে থাকে, মানে কি ধরো একসাথে ক্যাটগুলিকে রাখা হয়, একটা বাড়িতে 4-5টা ক্যাট আছে, সেগুলিতে এই ডিজিজটা কমনলি দেখা যায়। ইটিওলজি অলরেডি বলে ফেলেছি। ফেলাইন করোনা ভাইরাস যেটা, এর মিউটেটেড ফর্ম এফআইপি, মিউটেটেড এফআইপি ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস ভাইরাসটা ডিজিজটা করে। বেসিক্যালি মিউটেটেড যে ফর্ম করোনা ভাইরাসের বা মিউটেটেড এফআইপি ভাইরাস যেটা, সেটা ব্লাডে যাওয়ার পর ম্যাক্রোফেজকে ইনফেক্ট করে বা এফেক্ট করে, এবং ম্যাক্রোফেজের মাধ্যমে আসলে ব্লাডের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে, এবং তার ফলশ্রুতিতে ইমিউন মেডিয়েটেড ডিজিজ তৈরি হয়, সিভিয়ার ডিজিজ তৈরি হয়। সাধারণত যেসব ক্যাটের স্ট্রং ইমিউনিটি আছে বা নর্মাল ইমিউনিটি আছে, সেগুলি ক্লিয়ার আউট করতে পারে ইনফেকশনকে, ভাইরাসটাকে কিল করতে পারে, ফার্দার তোমার প্রোগ্রেস করতে দেয় না বা রেপ্লিকেট করতে দেয় না। কিন্তু যেসব অ্যানিমালের, যেটা বললাম যে ইয়াং ক্যাটস, এর আন্ডার ডেভেলপড ইমিউনিটি থাকে, ইমিউনো কম্প্রোমাইজড ক্যাট, যেমন আমরা দেখেছিলাম কালকে এফআইভি, যেটা ফেলাইন ইনফেকশন কি ফেলাইন ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা, অথবা ফেলাইন প্যানলিকোপেনিয়া, যেগুলিতে ইমিউনিটি রিডিউস হয় বা ইমিউনিটি কম্প্রোমাইজড হয়, সেই সব ক্যাট এই ইনফেকশনটাকে ক্লিয়ার আউট করতে পারে না, ফলে তাদের খুব সিভিয়ার ডিজিজ দেখা যায়। দেখো, ট্রান্সমিশন সাধারণত ফিক্যাল ওরাল রুটের মাধ্যমে ট্রান্সমিশন হয়। সেটা মেইনলি লিটার বক্সে, ফুড, কন্টামিনেটেড ফুড, কন্টামিনেটেড ওয়াটার, অথবা ডাইরেক্ট ইনডাইরেক্ট কন্ট্যাক্ট অন্যগুলি যেগুলি আছে সেগুলি। তবে অবশ্যই বাই দা ফিক্যাল ওরাল রুট, মানে কি টয়লেট সামহাও কন্টামিনেট করবে ওয়াটারে, ফুডে, এবং যেগুলি মুখে খাবে, সেইভাবে আসলে ডিজিজটা পায় বা ট্রান্সমিশন হয়। সেটা কিন্তু আসলে ফেলাইন করোনা ভাইরাস। প্রথমে ফেলাইন করোনা ভাইরাসটা ধরো কোনো ক্যাটে করে, করে গিয়ে সে মিউটেশন হয়, মিউটেশন হয়েই কিন্তু আসলে এই ডিজিজটা তৈরি করে। তবে মিউটেটেড যে ফর্মটা, মিউটেটেড যে করোনা ভাইরাসটা বা মিউটেটেড এফআইপি ভাইরাস যেটা বলা হয়, সেটা আবার নন কন্টাজিয়াস। যখন মিউটেশন হয়ে যায় তখন আর সে একটার কন্ট্যাক্টে আর একটার কন্ট্যাক্টে ছড়ায় না, ঠিক আছে। কিন্তু ফেলাইন করোনাটাই আসলে কন্টাজিয়াস ওয়েতে, এই ফিকাল ওরাল রুটের মাধ্যমে একটার থেকে আরেকটাতে ছড়ায়, এবং ছড়ানোর পর নতুন করে ইনফেকশনের পর সেটা ফেলাইন করোনাটা মিউটেশন হয়ে তখন এই ডিজিজটা ফর্ম তৈরি করে। এই ডিজিজের দেখো দুইটা ফর্ম, ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস এর দুইটা ফর্ম, একটা হচ্ছে ওয়েট ফর্ম আর একটা ড্রাই ফর্ম। ওয়েট ফর্ম বা ইফিউসিভ ফর্ম, ইফিউসিভ মানে কি তোমরা জানো, প্লুরাল ইফিউশন মানে কি তোমার চেস্টে পানি জমা, প্লুরাতে লাংসের যে কাভারিং, তাই না, অথবা অ্যাবডোমেনে পানি জমা, এই জন্য একটা ওয়েট ভেজা ফর্ম বলে বা ইফিউসিভ পানি জমা, সেই ফর্মটা বলা হয়। এইটাই মোস্ট কমনলি দেখা যায় এবং রেপিডলি প্রোগ্রেস করে এটা, ঠিক আছে। অ্যাবডোমেনে পানি জমে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলে, অথবা চেস্টে পানি জমে বা প্লুরাতে তোমার লাংসের কাভারিং, এখানে পানি জমে, প্লুরাল ইফিউশন বলে। এইটার মেইন, ওয়েট ফর্মের মেইন তোমার প্যাথোলজি এখানে। এখানে সিমটম কি দেখা যায়, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, অ্যাবডোমেনটা অনেক ফুলে যায়, দেখা যাচ্ছে শক্ত হয়ে যায় এর, এবং ওই যে প্লুরাল ইফিউশনের কারণে সে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ডিফিকাল্ট ব্রিদিং, জ্বর দেখা যায়, লিথার্জি এবং ওয়েট লস। ড্রাই ফর্ম যেটা নন
ইফিউসিভ ফর্ম যেটাকে বলা হচ্ছে সেটা স্লোলি প্রোগ্রেস করে। এখানে মেইনলি হয় কি, তোমার টিবির মতো লিশন দেখা যায়, গ্রেনুলোমেটাস লিশন। তোমরা টিবির ক্ষেত্রে পড়েছো, টিউবারকুলোসিস এর ক্ষেত্রে পড়েছো যে গ্রেনুলোমেটাস লিশন হয় বিভিন্ন অর্গানে, এই ড্রাই ফর্মে। এবং এইখানে বিভিন্ন ধরনের সিস্টেম এফেক্টেড হয়, যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপর অকুলার সিস্টেম, লিভার, কিডনি, ইন্টেস্টাইনাল যে বিভিন্ন অর্গানগুলি আছে এগুলি এফেক্টেড হয়। নিউরোলজিক্যাল সাইন, নিউরোলজিক্যাল যখন সাইন হয় তখন এইখানে মেইনলি সিজার দেখা যায়, অ্যাটাক্সিয়া দেখা যায়। চোখে হলে ইউভিআইটিস, রেটিনাল ডিটাচমেন্ট, লিভার কিডনিতে হলে সিরোসিস বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ক্লিনিক্যাল সাইন ইন জেনারেল কেমন হয়, পারসিস্টেন্ট ফিভার, ওয়েট লস, লিথার্জি, লস অফ অ্যাপিটাইট, জন্ডিস দেখা যায়, লিভার যেহেতু ইনফেক্টেড হয়। এবং জন্ডিসটার সাইন কি, ইয়েলোইং অফ স্কিন এবং আই, তাই না? তোমরা এটা জানো। অ্যাবডোমিনাল সোয়েলিং হয় ওয়েট ফর্মে। নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সাইন সিমটম দেখা যায় ড্রাই ফর্মে। ডায়াগনোসিস বলা হচ্ছে যে এটা একটু ডিফিকাল্ট কনফার্ম করা, বাট তোমার ক্লিনিক্যাল সাইন, হিস্ট্রি এবং ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে একটা মোটামুটি একটা জায়গায় যাওয়া যায় যে আসলে এটা এফআইভি হয়েছে। তবে কনফার্মেশনের জন্য অবশ্যই ল্যাবরেটরি টেস্ট দরকার। কি কি ধরনের ল্যাবরেটরি টেস্ট দরকার? ফ্লুইড অ্যানালাইসিস, মানে পেরিটোনিয়াল ফ্লুইড অথবা প্লুরাল ইফিউশন যেটাই হোক না কেন, সেখান থেকে ফ্লুইড নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, এই পেরিটোনিয়াল ফ্লুইডে দেখা যাবে হাই প্রোটিন, হাইপার প্রোটিনেমিয়া, মানে সরি, প্রোটিনের পরিমাণ বেশি এখানে, এবং এই ফ্লুইডগুলোর মধ্যে সেলের সংখ্যা কম এবং স্ট্র কালারের ফ্লুইড পাওয়া যাবে। ব্লাড যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা ব্লাডের ভিতর গ্লোবিলিন, প্রোটিনের পরিমাণ বেশি, অ্যালবুমিনের পরিমাণ তোমার কম, এবং এনিমিয়া দেখা যাবে, মানে হিমোগ্লোবিন কম দেখা যাবে। আরটিপিসিআর করলে একবার কনফার্মেটরি তোমরা জানতে পারবে। আরটিপিসিআর করে যদি ফেলাইন করোনা ভাইরাস অথবা মিউটেটেড ফর্ম পাওয়া যায়, দেন ইউ ক্যান সে দিস ইজ দ্য কেস অফ এফআইপি। এছাড়াও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা যায় টিস্যু বায়োপসি নিয়ে। আচ্ছা, ট্রিটমেন্ট দেখো, একই জিনিস এসে গেছে এখানে। ট্রিটমেন্ট প্রিভিয়াসলি কনসিডার্ড ফ্যাটাল, তবে বলা হচ্ছে যে এখন অ্যান্টিভাইরাল বিভিন্ন ড্রাগ আছে যেগুলি প্রমিজিংলি এটাকে কিওর করতে হেল্প করে। এছাড়াও অ্যান্টিভাইরাল ড্রাগটা ইউজ করতে হবে। এখানে সাপোর্টিভ কেয়ারের মধ্যে আছে ফ্লুইড থেরাপি দিতে হবে, নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন যেগুলি কর্টিকোস্টেরয়েড ইউজ করতে হবে, এবং পেইন ম্যানেজমেন্ট করতে হবে। সাথে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টও করে এখন। এবং বলা হয় যে একটা লং টার্ম ট্রিটমেন্ট করতে হয়, অলমোস্ট 80 ডেজ, মোর দেন 80 ডেজ ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, এছাড়াও যেহেতু ফ্লুইড আছে, এখানে ফ্লুইড থেরাপি অনেকে কোশ্চেন করতে পারে, ফ্লুইড থেরাপি কেন কেন যদি নন ইফিউসিভ ড্রাই ফর্ম হয় তখন কিন্তু ফ্লুইড থেরাপি দিতে হবে, কিন্তু আবার যখন তোমার এই ইফিউসিভ ফর্ম, ওয়েট ফর্ম আছে, তখন কি দিতে হবে? ডাইউরেটিক্স, জাস্ট টু জাস্ট টু তোমার যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে সেগুলিকে বের করে দেওয়ার জন্য। ঠিক আছে, ফ্লুইড থেরাপি হতে পারে, আবার ডাইউরেটিক্সও ইউজ করা লাগতে পারে। প্রিভেনশনের জন্য বলা হচ্ছে যে ফেলাইন করোনা ভাইরাসের যেন এক্সপোজারে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যদি মাল্টি ক্যাট হাউস হোল্ড থাকে, মানে কোনো হাউস হোল্ডে যদি মোর দেন ওয়ান ক্যাট থাকে বা বেশি, অনেকের ধরো ক্যাটের খামারও আছে এখন বাংলাদেশে, ক্যাট ব্রিডিং করে এবং এই পার্সিয়ান ক্যাট অথবা যে কোনো ক্যাট বিক্রি করে কিন্তু অনেক মানে হাই প্রাইস। এইসব যেখানে ক্যাট ব্রিডিং সেন্টার অথবা মাল্টি ক্যাট হাউস হোল্ড আছে, সেখানে গুড হাইজিন মেনটেন করতে হবে। ক্যাটের লিটার যেখানে আছে, লিটার বক্স অথবা যেখানে ক্যাট তোমার ডেফিকেশন করে, একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ক্যাট ডেফিকেশন করে, সেই জায়গাগুলি ক্লিন করতে হবে ঠিক মতো। ফুটবল যেগুলি আছে সেগুলি ক্লিন করতে হবে। ওভার ক্রাউডিং, যেখানে ক্যাটারিস মানে ক্যাট যেখানে থাকে অথবা শেল্টার, সেইখানে ওভার ক্রাউডিং অ্যাভয়েড করতে হবে। আর্লি ডিটেকশন করতে হবে, মানে এবং আইসোলেট করতে হবে ইনফেক্টেড ক্যাটগুলিকে।
তাড়াতাড়ি করে যেটা এফেক্টেড তাকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। এবং বলা হচ্ছে যে এফআইপি ভ্যাকসিন আছে, বাট এটা খুব বেশি ইফেক্টিভ না বলা হচ্ছে এখন। আমরা তারপরে এতটুকু আমাদের শেষ। তাহলে পেরিটোনাইটিস নিয়ে, ইনফেকশিয়াস পেরিটোনাইটিস, কারোর কোশ্চেন না থাকলে আমরা ফার্দার প্রসিড করব। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার বিড়ালের ক্ষেত্রে নর্মালি যে ভাইরাল ডিজিজ গুলো আছে, এগুলো কোন ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগস গুলো ব্যবহার হয়? অ্যান্টিভাইরাল ড্রাগ জি স্যার। আসলে বাংলাদেশে বিড়ালের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ আমার জানা মতে অ্যাভেলেবল নাই। হ্যাঁ, কারণ তোমরা জানো যে অ্যান্টিভাইরাল ড্রাগ গুলি কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। আমরা এটা যেহেতু এটা তোমরা এই ডিজিজটা পড়ানোর জন্য তোমার একটা জেনারেল গাইডলাইন, সব কথাই আমরা বলে দেই, কিন্তু যখন আহ যখন তোমরা এতে কোনো ক্লাসে পড়বা, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবা তখন কিন্তু অনেক কিছুই এই এর থেকে তোমাকে মডিফাই করতে হবে। কারণ ক্লাসগুলি নেওয়া হয় একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে, তুমি এই দেশেও ভেটেরিনারিয়ান হতে পারো, বাইরেও ভেটেরিনারিয়ান হতে পারো। অনেক কথাই কিন্তু আমরা বলে দিয়ে আবার সাথে শেষে বলে দিই যে এই ধরনের, আমার জানা নাই যে অ্যান্টিভাইরাল কি ড্রাগ আছে আর কি, কেউ জানো কি না? আমি আসলে স্যার পেট প্র্যাকটিশনার না, আমি এই জন্য বলতে পারতেছি না। অ্যান্টিভাইরাল ড্রাগস আমি লার্জ অ্যানিমালে ব্যবহার করি স্যার। এলএসডি এফএমডি এর ক্ষেত্রে এই ধরনের কেসে, কিন্তু আমি কখনো স্মল অ্যানিমালে ব্যবহার করতে দেখি নাই, এই জন্য জিজ্ঞেস করলাম এলএসডির স্যার। ক্ষেত্রে কি অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করো? স্যার এলএসডি এর ক্ষেত্রে ওই যে এন্ডোগ্রাফিস পেনিকুলাটা আছে আপনার একমি কোম্পানির, জিলিয়ান ভেট আছে, অপসনিন কোম্পানির আপনার কালো কি বিষ ভেট আছে আছে। যেমন, এটার মধ্যে কি আছে? স্যার এন্ডোগ্রাফিস পেনিকুলাটা আর সেন্ট ওটস এর নির্যাস, এরকম ওদের জেনেরিক নেম গুলো থাকে তোমার এরকম নর্মালি। তোমার এগুলি এগুলি কোনো না অ্যান্টিভাইরাল ড্রাগ। স্যার এগুলা তো ইমিউনো বুস্টার, তাই না এগুলি স্যার? ইউনিবুস্টার, এগুলি শোনো শোনো, অ্যান্টিভাইরাল ড্রাগ ইজ সো এক্সপেন্সিভ। তুমি কি বলো এগুলি যে অমুক নির্যাস টির্যাস ওই এগুলি আসলে শোনো, এমনি তুমি যদি গাছের পাতাও করে করো, সেগুলিরও কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ইফেক্ট আছে কিছু একেবারে, ওগুলিকে তুমি ট্রুলি অ্যান্টিভাইরাল ড্রাগ না তো। জি ইমিউনো স্যার, তবে বুস্টার বলতে এগুলো পারো, অথবা শোনো, এগুলি কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ না, অমুকের নির্যাস অমুকের গাছের ছাল, এগুলি কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ না। ট্রুলি যেগুলি এই স্যার যে এগুলো তোমার আবার করোনার সময় অ্যান্টিভাইরাল ড্রাগ, যেগুলি এক একটা ডোজের দাম 1.5 লাখ করে পড়ছিল, যে কি 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 অ্যান্টিভাইরাল জি ড্রাগ স্যার। আছে দেখো? স্যার এগুলো বেশ ব্যয়বহুল স্যার, মোটামুটি বেশ দাম এগুলো। কত পার ডোজ, কত টাকা? স্যার এটা নর্মালি আপনার পাউডার ফর্মে পাওয়া যায়, দেখা যাচ্ছে 10 গ্রাম পাউডারের দাম থাকে 100 টাকা, 120 টাকা না না, এরকম। কি এক্সপেন্সিভ, তোমার আইডিয়াই নাই তাইলে। 10 গ্রাম পাউডার 100 টাকা, তুমি অ্যান্টিভাইরাল ড্রাগ খুবই এক্সপেন্সিভ আমার স্যার জানা মতে। কেউ আমাকে একটু মানে এনলাইটেন মি, আমার আসলে জানা নাই, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ ইন জেনারেল ইজ ভেরি এক্সপেন্সিভ। হিউম্যান মেডিসিনে জি যেগুলি স্যার। ট্রাই করা হয়, ট্রুলি অ্যান্টিভাইরাল বুঝেছো কিনা তোমরা? একটা হলো যে ইমিউনো বুস্টার, সেটা ভিন্ন জিনিস। অ্যান্টিভাইরাল ড্রাগ মানে কি, এইটা তো এটা রিসার্চই কম আর কি। অ্যান্টিভাইরাল ড্রাগ কয়েকটা মানে এ পর্যন্তই করা হয়েছে, যেগুলির মানে তাও পোটেন্সি খুব কম, এবং সবচেয়ে প্রবলেম হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগের, এটার তোমার ইমিউনিটি কমায় দেয়। স্যার এগুলো তো অ্যান্টিভাইরাল তো স্যার সচরাচর ইউজ করে না, সর্বোচ্চ করে না মানুষের ক্ষেত্রেই তো অ্যান্টিব্যাকটেরিয়ালটা করে না। ইউজ করে স্যার, অ্যান্টিব্যাকটেরিয়ালটা ইউজ করে যাতে সেকেন্ড হ্যাঁ ইয়ার হ্যাঁ হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। মানুষের ক্ষেত্রেই তো ইউজ করে না অ্যান্টিভাইরাল ড্রাগ, কারণ স্যার ওই তো বললাম না। হ্যাঁ বলো। জি স্যার, বলছি স্যার। অ্যান্টিভাইরাল ড্রাগ তো পুরোপুরি ল্যাবেই তৈরি করে ওনারা। কারা? এটা হোস্ট বডি থেকে ভাইরাল ল্যাবে যারা কাজ করেন, ওনারা তো হুম। ল্যাবে পুরোপুরি তৈরি করে। এটা তো বাইরে থেকে ওইরকম আর কিছু নেওয়া হয় না, পুরো কাজ তো ল্যাবে, এর জন্যই তো মনে হয় অনেক এক্সপেন্সিভ। না 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 না, আমার কথা শোনো, অ্যান্টিভাইরাল ড্রাগ ল্যাবে তৈরি করা, সবকিছু ল্যাবে তৈরি করা হয়, ওই ভাইরাস থেকে নিয়ে আসি তো। মানে তোমার ভ্যাকসিন, হুম, যেমন অ্যান্টিবায়োটিক, তাই না? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তোমার একে কি বলে, তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কিল করবে, সাইডাল অথবা স্ট্যাটিক বিভিন্ন ইফেক্ট আছে, তাই না? এইরকম ভাইরাসের এগেনস্টে কোনো জেনেরিক ড্রাগ, কয়েকটা ড্রাগ আছে আর কি, অ্যান্টিভাইরাল ড্রাগ, কিন্তু এর এফিকেসি ইজ নট সো গুড তোমার ওই ভাইরাসটাকে করার জন্য, কারণ ভাইরাস প্রচন্ড মিউটেশন হয়, ধরো একটা টার্গেট করবা, হয়ে যায় আর কি ইফেক্টিভনেস।
আমার কাছে আমার যতটুকু জানা যায় আমার মানে অ্যান্টিভাইরাল ড্রাগ খুব বেশি কাজ করে না। হুম আমি জানি না তুমি যে ওই যে এর ক্ষেত্রে বললা এগুলি আসলে ট্রুলি অ্যান্টিভাইরাল কিনা, নাকি ওই যে একজন বললো ইমিউনো মডুলেটর আর কি, এই ধরনের কিছু অমুক নির্যাস এগুলি কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ না। স্যার সব ভাইরাল ডিজিজে তো লেখা থাকে দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট, সবই তো স্যার হ্যাঁ, সাপোর্টিভ একটা হিসেবে কমন, দেয়। আমি যখন পড়াইছি ভাইরাসের ক্ষেত্রে দেয়ার ইজ নো ইফেক্টিভ ট্রিটমেন্ট, মানে ট্রুলি মানে ওই ভাইরাসের এগেনস্টে কাজ করে এরকম কোনো ড্রাগ। জি স্যার, সাপোর্টিভ হিসেবে আমরা বিভিন্ন অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল ইউজ করি আর কি। আমি দেখি স্যার সামনের ক্লাস তোমাকে সিরামটা তো ইউজ করা যায়। আরে সিরাম তো আর অ্যান্টিভাইরাল না, এটা তো সিরাম হচ্ছে তোমার, এটার ভিতর কি থাকে, অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি কি ওই ভাইরাসটাকে কিল করে ফেলে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এটা তো কাইন্ড অফ মানে তোমার এটা ভ্যাকসিনেশন, হচ্ছে বুঝতে পারছি স্যার। ইমিউনোথেরাপি, এটা হলো ইমিউনোথেরাপি বলে, কিন্তু কোনো ওষুধ, হ্যাঁ, জাস্ট লাইক পেনিসিলিয়াম বা পেনিসিলিন, এটা মানে গিয়েও স্যার অ্যান্টিবায়োটিক যেমন ব্যাকটেরিয়াকে মারে ওই রকম কোনো ওষুধ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কেমিক্যাল অথবা কোনো কম্পাউন্ড যেটা ভাইরাস কি গিয়ে মার আছে কয়েকটা, কিন্তু হিউম্যান মেডিসিনে আছে কয়েকটা, কিন্তু এই যে তোমরা করোনার সময় দেখেছো না যে যারা করোনা হচ্ছে এক একটা ডোজের দাম পড়তেছে 1.5 লাখ টাকা, তাও সেগুলি দিয়ে কিন্তু আসলে কাজ হয় নাই এই করোনার ক্ষেত্রে, মানুষ সেভ হয় নাই কিন্তু, বরং তাড়াতাড়ি মারা গেছে ওই অ্যান্টিভাইরাল দেওয়ার কারণে, কারণ প্রচন্ড ইমিউনো সাপ্রেশন করে, অন্য অন্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস গিয়ে গ্রো করে মানুষটাকে মেরে ফেলে। এনিওয়ে, আর কোনো অন্য কোনো কোশ্চেন আছে না? আমি অ্যান্টিভাইরাল নিয়ে তোমাকে কালকে যে কোশ্চেন করছো আর আবার বলবো আমি, যেদিন ক্লাস নেই আবার। হ্যালো, আমি কি সাইফুল, আমি কি আগাতে পারি কিনা যে জি কোশ্চেন? স্যার, স্যার নেক্সট স্লাইড। ওকে, জি স্যার, জি। টক্সোপ্লাজমা আমরা কালকে পড়িয়েছি, সো এটা থাক। আহ এটা আজকে আমরা হার্টওয়ার্ম ডিজিজ ইন ডগস যেটা বলতেছিলাম, তোমরা জানো প্যারাসাইটোলজিতে পড়েছো, হার্টওয়ার্মের নাম কি? ডাইরোফাইলেরিয়া, আইমাইটিস অর ইমাইটিস যেটাই বলো, ডাইরোফাইলেরিয়া, আইমাইটিস, এটা হচ্ছে কি জুনোটিক প্যারাসাইট। এটাকে হার্টওয়ার্ম ডিজিজটাকে আর এক নামে ডাকে হচ্ছে কি ডাইরোফাইলেরিয়াসিস, এবং বলা হচ্ছে যে সিরিয়াস ডিজিজ এবং পটেনশিয়ালি ফ্যাটাল ডিজিজ ফর দা ডগ। হ্যাঁ, এবং এটা একটা ব্লাড বর্ন প্যারাসাইট, ব্লাডের মাধ্যমে হার্টে গিয়া এবং মাইক্রোভেসেল গুলোতে গিয়া মানে ক্লগিং করে বা অবস্ট্রাকশন তৈরি করে, ফলে ডগ, স্পেশালি ইয়াং ডগ কিন্তু মারা যেতে পারে। অ্যাডাল্ট হার্টওয়ার্ম সাধারণত পাওয়া যায় কোথায়? দেখো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সরাসরি হার্টে পাওয়া যায়, অ্যাওর্টাতে পাওয়া যায়, পালমোনারি আর্টারিতে পাওয়া যায়, অ্যাডজাসেন্ট লার্জ ব্লাড ভেসেল যেগুলি, যে অ্যাওর্টা যেগুলি বললাম, ভেনা ক্যাভা যেগুলি আছে এগুলিতে থাকে, হার্টের ভিতরে থাকে, এই জন্য হার্টওয়ার্ম বলা হয় ডাইরোফিলেরিয়া আইমাইটিস। এবং মানুষই হতে পারে কিন্তু জুনোটিক, বারবারই বলতেছে। আর এগুলি হলো অ্যাডাল্ট ওয়ার্ম থাকে হলে হার্টে, অ্যাওর্টা, ভেনা ক্যাভা মানে লার্জ ভেসেল অথবা পালমোনারি আর্টারি। আর যেগুলি, এবং এটা আহ আহ অন্যান্য সার্কুলেটরি যে সিস্টেমগুলিতে আছে রেয়ারলি সেগুলিতেও থাকতে পারে, যেমন জুগুলার ভেইনে থাকতে পারে, মানে সে ফর এক্সাম্পল। অ্যাডাল্ট টার্ম বলা হচ্ছে সাধারণত 5 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং প্রচুর পরিমাণে মাইক্রোফাইলেরিয়া তৈরি করে তার লাইফ টাইমে, এবং এই মাইক্রোফাইলেরিয়াগুলি স্মল ভেসেল, যেগুলি কি আছে মাইক্রোভেসেল কি বলে সেগুলিকে ক্যাপিলারিস, সেগুলো গিয়ে সেখানে থাকে, মানে পেরিফেরাল যে ব্লাড ভেসেল ক্যাপিলারি বলে সেগুলিতে গিয়ে থাকে মাইক্রোফাইলেরিয়া। দেখো লাইফ সাইকেল যদি আমরা দেখি, একটা ডগ, অ্যাডাল্ট ডগ, তার হার্টে আছে কিলো ধরো অ্যাডাল্ট ওয়ার্ম, হ্যাঁ, অ্যাডাল্ট ওয়ার্ম বলতেছি 5 বছর পর্যন্ত হার্ট বা অ্যাওর্টা, ভেনাকে বা সরি অথবা পালমোনারি আর্টারিতে থাকে এবং সেইখান থেকে ডিম পাড়তে থাকে এবং মাইক্রোফিলেরিয়া তৈরি করে। সেই মাইক্রোফিলেরিয়া গুলি তোমার এই এক্সট্রিমিটিতে যে ক্যাপিলারি গুলি সেগুলিতে থাকে।
যখন এসে মস্কিটো বাইট করে, ক্যাপিলারিতে যখন বাইট করে ব্লাড নিতে নেয়, সাথে সাথে এই মাইক্রোফিলারিয়া গুলি নেয় এবং নিয়ে একটা হেলদি ডগকে যখন আবার বাইট করতে যায় সেম মস্কিটো, তখন সে এই বাইটের মাধ্যমে ওই মাইক্রোফিলারিয়া গুলি কোথায়, মাইক্রোভেসেল গুলিতে দিয়ে দেয়, অথবা তোমার কি স্কিনের উপরে দিয়ে দেয়, স্কিনের মধ্যে। পরে এই মাইক্রোফিলারিয়া গুলি মেইন ব্লাড স্ট্রিমে চলে যায়, গিয়া যে সুস্থ কুকুরটা ছিল সেটার কুকুরের হার্টে গিয়া ডেভেলপ করে, বড় হয়। 6 মাসের মতো সময় লাগে, 4-5 মাস সময় লাগে বড় হইতে। বড় হয়ে সে এই দেখো হার্টের ভিতরে সে একেবারে প্রচুর গ্রো করে হার্টটাকে অক্লুড করে রাখে। ঠিক আছে, এর লাইফ সাইকেল। ক্লিনিক্যাল সাইনটা হচ্ছে কি, সাধারণত ক্লিনিক্যাল সাইন, তার ভিতরে দেখাইছিলেন যে এগুলো কি সবগুলো প্যারাসাইট? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা এই যে 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 এগুলি সব অ্যাডাল্ট ওয়ার্ম। তুমি প্রথম ছবিটা দেখো, এই যে এইভাবে একেবারে পুরো দেখো ওয়ার্ম গুলি কেমন করে আছে আর কি। এই ছবিতে দেখো হার্টের ভিতরের সেকশন দেখো। বলতেছে যে সাধারণত কোনো প্যারাসাইট কোনো ডগে এন্টার করার পরে 1 বছর সময় লাগে তার ক্লিনিক্যাল সাইন সিমটম শো করতে। কারণ বললাম কি 5 থেকে 7 মাস লাগে হলো, ধরো একটা মাইক্রোফিলেরিয়া কোনো নতুন ডগে এন্টার করলো, সেটা মাইক্রোভেসেল থেকে ভেনাস দিয়া হার্টে গেল, হার্টে গিয়ে তার 7-8 মাস টাইম লাগে বড় হতে, এবং আবার তো ম্যাচিউর এসে তার মাল্টিপ্লাই করবে, তাই না? সো এই 7-8 মাস, তারপরে 1 বছর, মানে তার সময় লাগে ক্লিনিক্যাল সাইন সিমটম শো করতে। অ্যাডাল্ট হার্টওয়ার্ম কি করে, ক্লগ ক্লগিং দ্য হার্ট অ্যান্ড মেজর ব্লাড ভেসেল, এগুলিকে বন্ধ করে দেয়। যেমন পালমোনারি আর্টারি, যদি তোমরা বুঝতে পারছো, পালমোনারি আর্টারি যদি ক্লগিং করে বা অবস্ট্রাকশন করে কি হবে, ডিক্রিজড অক্সিজেন সাপ্লাই টু দ্য অর্গানস। মানে কি তোমার কি হবে, পালমোনারি আর্টারির কাজ কি, পালমোনারি আর্টারির কাজ হচ্ছে কি তারা হার্ট থেকে লাংসে, লাংসের সাথে সংযোগ হার্টের। হ্যাঁ লাংসে কি নিয়ে যায়, লাংসে কার্বন নিয়ে যায়, ডাইঅক্সাইড যুক্ত রক্ত। হ্যাঁ আর কার্বন ডাই অক্সাইডের, আর ব্রেন দিয়ে নিয়ে আসে অক্সিজেন যুক্ত রক্ত। হ্যাঁ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে গিয়া লাংস থেকে আবার অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে কোথায়, হার্টে, তারপর হার্ট থেকে চলে যায় কোথায়, বিভিন্ন অর্গানে পাম্প করে চলে যায়, তাই না? জি আর স্যার, এওরটা মহাধমনী থেকে। আর্টারির মাধ্যমে। সো যদি এই পালমোনারি আর্টারি ব্লকেজ থাকে তাহলে কি হবে, এই এই যে এক্সচেঞ্জ, অক্সিজেনের এক্সচেঞ্জটা হবে না, ফলে অক্সিজেন সাপ্লাই হবে না অর্গানগুলিতে। ফলে কি হবে, ইন্টারফেয়ার উইথ দ্য ফাংশনস অফ দ্য বাল্ব, মানে আর্টারির কি বলে, হার্টের বাল্বের ফাংশন দুর্বল হবে, সফট ড্রাই কাপ হবে, শর্টনেস অফ দ্য ব্রেথ হবে, উইকনেস, লিস্টলেসনেস এবং লস অফ স্টেমিনা এবং এনিমিয়া দেখা দিবে। এবং এইসব সাইন সিমটম যেগুলো কাপিং, ড্রাই কাপিং, শর্টনেস অফ ব্রেথ, তারপর স্টেমিনা, একটু হাঁটাইলে পড়ে যাবে, এগুলি সাধারণত দেখা যাবে সাধারণত এক্সারসাইজ করানোর পর অথবা কুকুরটাকে হাঁটানোর পর। হ্যাঁ, এগুলি এই সাইন সিমটম গুলি দেখা যাবে। এছাড়াও কনজেস্টিভ হার্ট ফেলিউর হবে, এর ফলে অ্যাবডোমেন এবং লেগে পানি জমবে। অ্যাবডোমেনে পানি জমবে কুকুরের, এবং লেগে পানি জমবে। তার মানে কি, তোমার কনজেস্টিভ হার্ট ফেলিউর হলে কি হবে, ওই যে ভেনাস রিটার্ন গুলি বন্ধ হয়ে যাবে, ফলে এই যে ওয়াটার গুলি, মানে তোমার ব্লাডের যে প্লাজমা সেগুলি ব্যাক করতে পারবে না। ফলে এখানে কি হবে, অ্যাবডোমেনের লেগে পানি জমে থাকবে। এখন দেখো ওইগুলি গেল হচ্ছে কি অ্যাডাল্ট ওয়ার্মের ইফেক্ট। এরপর আসলে মাইক্রোফিলেরিয়া, ইমেচিউর হার্ট ওয়ার্ম যেগুলি যেগুলি থাকে সাধারণত মাইক্রো ভেসেলে, সেগুলি কি করে, মাইক্রো ভেসেল যেমন তোমার এই যে তো যেগুলো বললাম আর কি, পেরিফেরাল অর্গানগুলিতে যেগুলি সাপ্লাই দেয়, সেগুলি যদি ব্লক হয়, ব্লাড ফ্লোতে ব্লক করবে। লাংস এবং লিভারে যে মাইক্রোভেসেল গুলি সেগুলি যদি তোমরা বুঝতে পারছো, যদি অক্লুড করে, এবং এই মাইক্রোফিলেরিয়া গুলি লাংস এবং লিভারের যে মাইক্রোভেসেল গুলি সেগুলি ইনজুরি করে। লাং টিস্যু যখন তোমার ইনজুরি হবে, মাইক্রোভেসেল গুলি যখন, মাইক্রোফিলেরিয়া গুলি যে মাইক্রোভেসেল এবং টিস্যুকে ইনজিউর করবে, এরপরে কাপিং হবে,
লিভারে যদি করে তাহলে লিভার সিরোসিস হবে, জন্ডিস হবে, এনিমিয়া হবে এবং জেনারেলাইজড উইকনেস দেখা দিবে। ডায়াগনোসিস করার জন্য সেরোলজিক্যাল টেস্ট করতে হবে, অ্যান্টিজেন টেস্ট, এলাইজা এগুলি করা যেতে পারে। চেস্ট রেডিওগ্রাফি মানে যদি এক্স-রে করো হার্টের ভিতরে এইগুলি অ্যাডাল্ট ওয়ার্মগুলি দেখতে পারবে। এছাড়া কমপ্লিট ব্লাড কাউন্ট করলে তোমার এই যে হিমোগ্লোবিনের পরিমাণ কম দেখা যাবে এগুলি। ট্রিটমেন্ট করার জন্য বলছে যে ট্রিটমেন্ট টু কিল অ্যাভয়েড ওয়ার্ম কি অ্যাডাল্ট ওয়ার্মস, হার্টওয়ার্মস। যেমন একটা ইনজেকশন আছে মেলারসোমাইন, ব্র্যান্ড নেম হচ্ছে কি ইমিটি সাইট। তবে এটা সিরিজ অফ ইনজেকশন দিতে হয়, 30 দিনের ইন্টারভেলে 2টা ইনজেকশন দিতে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি 4টে ইনজেকশন দিতে হয়। ধরো একটা ইনজেকশন দিলা, 1 ঘন্টা পরে 1 দিন পরে আরো একটা ইনজেকশন দিলা, তারপরে 30 দিন কোনো ইনজেকশন দেওয়া যাবে না, 30 দিন পর আবার 2টা ইনজেকশন দিতে হবে হার্টওয়ার্মের জন্য। কি মেলারসোমাইন ইমিটিসাইড যেটা, সেটা। কমপ্লিট রেস্ট দিতে হবে অ্যানিমালকে ট্রিটমেন্টের সময়। অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দরকার পড়তে পারে, কারণ তুমি বুঝতে পারছো এখানে লাংসকে ইনজুরি করে, লিভার ইনজুরি করেছে, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে, কারণ ওইখানে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। পেইন কিলার দেওয়া লাগতে পারে। ডায়ুরেটিক্স দেখলা তুমি যে কনজেস্টিভ হার্ট ফেলিউর ক্ষেত্রে অ্যাবডোমেন লেগে পানি জমে, সেই ক্ষেত্রে ডায়ুরেটিক্স দিতে হবে। স্পেশাল ডায়েট দিতে হবে, যেহেতু লিভার ইনজুরি হয়েছে, সিরোসিস হয়েছে, ফলে তোমার হাই প্রোটিন ডায়েট দেওয়া যাবে না। হ্যাঁ, প্রিভেনশনের জন্য অ্যানথেলমেন্টিক ট্রিটমেন্ট করতে হবে রেগুলার, মসকিটো কন্ট্রোল করতে হবে, এগুলি আর কি। যদিও মসকিটো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট কাজ আর কি। এরপর আমরা আসি আর একটা গুরুত্বপূর্ণ প্যারাসাইটের ইনফেকশন বা ইনফেস্টেশন যাই বলো না কেন, ইসোফেজিয়াল ওয়ার্ম ইনফেস্টেশন। তোমরা প্যারাসাইটোলজিতে পড়েছো ইসোফেজিয়াল ওয়ার্ম কোনটা? স্পাইরোসার্কা লুপি, তাই না? এই জন্য এই ডিজিজটাকে বলা হয় কি স্পাইরোসার্কোসিস। স্পাইরোসার্কোসিস। এবং এই স্পাইরোসার্কোসিসের মেইন তোমার ডেফিনিটিভ হোস্ট কোনটা? ডগ। আর তোমার এটার ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে কি ডাং বিটেল, গুবরে পোকা, তাই না? এই গুবরে পোকার ভিতরে এর লাইফ সাইকেলের কিছু অংশ কভার করে। আর এখানে প্যারাটেনিক হোস্ট আছে, তোমরা জানো, বিভিন্ন ধরনের লিজার্ড, তারপর চিকেন, এগুলি আর কি আমরা পরে দেখতেছি। এখানে কি হয়, স্পাইরোসার্কা লুপিটা ইসোফেগাসে একটা নডিউল তৈরি করে এবং সেখানে নিওপ্লাস্টিক গ্রোথ করে, মানে কি ক্যান্সারাস টিউমারাস গ্রোথ করে। এর ফলে ভমিটিং হয়, কাফিং হয়, রিজার্জিটেশন, এগুলি দেখা যায়, এইসব সাইন সিমটম দেখা যায়। এবং অ্যাডাল্ট ওয়ার্ম সাধারণত ওই যে ইসোফেগাসের নডিউল তৈরি হয় সেখানে সে বসে থাকে। হ্যাঁ, তবে অ্যাডাল্ট ওয়ার্মটা স্টোমাকের ওয়ালেও থাকতে পারে, অ্যাওর্টা, ট্রাকিয়া, এগুলির ওয়ালেও নডিউল তৈরি করে সেখানে থাকতে পারে। বলা হচ্ছে বিভিন্ন দেশে, সাধারণত ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল বিভিন্ন দেশেই এই ডিজিজটা দেখা যায়, যেমন গ্রিস, ইন্ডিয়া, ইসরায়েল, জাপান, সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশে দেখা যায় এই ডিজিজটা। যেটা বলতেছিলাম, ডগ হচ্ছে কি ডেফিনিটিভ হোস্ট, এবং এটার ডাং বিটেল হচ্ছে কি এটার ইন্টারমিডিয়েট হোস্ট, এবং প্যারাটেনিক হোস্ট হচ্ছে কি চিকেন, রেপটাইল, মানে যেগুলি তোমার ডাং বিটেল খায় আর কি। প্যারাটেনিক হোস্ট বোঝো তো, যেগুলি ভেক্টর বা ভেহিকেল হিসেবে কাজ করে ইন্টারমিডিয়েট হোস্টের, চিকেন, রেপটাইল, র্যাবিট, রডেন্টস, এগুলি। আমরা লাইফ সাইকেল দেখলে দেখবো যে একটা ডগ যার তোমার ইসোফেগাসে ধরো অ্যাডাল্ট ওয়ার্ম আছে, সে এগ লে করতেছে, সেই এগটা চলে আসছে ফিসিসে, ফিসিসে আসার পর কুকুরের টয়লেট অনেক সময় কি করে, যেখানে গোবর রাখে ওইখানে দিয়ে দেয়, আর গোবরের ভিতর গোবরে পোকা, তাই না? হ্যাঁ, ডাং বিটেল ওইখানে আছে। ডাং বিটেলটা ওই ডগের এতে যে ধরো ফিসিসে যে এগ আছে সেগুলা তোমার কনজিউম করলো, করার পর তার এগ থেকে লার্ভা 1 হয়, লার্ভা 2 হয় এবং লার্ভা 3 এই ডাং বিটেলের ভিতরে। এই জন্য ইন্টারমিডিয়েট হোস্ট বলা হয়। লাইফ সাইকেলের কিছু অংশ এখানে কাভার আপ হয়। তারপরে ডাং বিটেলকে দেখা যায় মুরগি গিয়ে খায়, অথবা ইঁদুর খেতে পারে, অথবা র্যাবিট অথবা লিজার্ড খায়। এগুলিকে আবার কনজিউম করে কে? অনেক সময় তোমার কুকুর,
এবং এই L3 লার্ভাটা পায় হচ্ছে গিয়ে কুকুর, তারপর L3 লার্ভা থেকে L4 লার্ভা হয়ে অ্যাডাল্ট হয়ে ইসোফেগাসে গিয়া নডিউল তৈরি করে এবং ওইখানে থাকতে থাকে। নট অনলি তোমার ইসোফেগাস, এখানে যেটা বলছিলাম অ্যাওর্টাতে অথবা তোমার ট্রাকিয়াতে, ইভেন সামটাইম তোমার স্টোমাকের হলেও এগুলি গ্রো করতে পারে নডিউল। এই যে দেখো এটা, এই যে ছবিটা দেখো, ইসোফেগাস, কুকুর ইসোফেগাস, এই যে নডিউল আছে, এই নডিউলের ভিতরে কিন্তু অ্যাডাল্ট ওয়ার্ম আছে। ক্লিনিক্যাল সাইন বলছে মোস্ট ডগস শো নো ক্লিনিক্যাল সাইন। সাধারণত এই নডিউল যখন ছোট অবস্থা থাকে কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম শো করে না। তবে যখন নডিউলটা বড় হচ্ছে তখন কি হয়, ভমিটিং হয়, ওয়েট লস হয়, কাফিং হয়। হুম যখন ইসোফেজিয়াল লিশনটা অনেক বড় হয়ে যায়, নিওপ্লাস্টিক যখন মানে টিউমারাস হয়ে যায়, তখন ইউজুয়ালি ডগের কোনো কিছু সোয়ালো করতে, গিলতে সমস্যা হয়, বারবার রিপিটেডলি ভমিশন হয়, স্যালাইভেশন হয়, প্রফিউজ স্যালাইভেশন হয়। ইভেনচুয়ালি আস্তে আস্তে খাবার না খেতে পারে কুকুরটা এমাসিয়েটেড হয়ে যায়, শুকিয়ে যেতে থাকে এবং সেটা আস্তে আস্তে ক্যান্সারাস হয়ে যায়। স্যালাইভারি গ্ল্যান্ড ইনভলভমেন্ট হয়, থোরাসিক লিম্ব বোন, তোমার এইখানে তো বুঝতে পারতেছ তোমার যে ইসোফেগাস এত বড় হয়ে গেছে ক্যান্সারাস হয়ে, তখন সেটা প্রেসার দেয় হচ্ছে কি এখানে ভার্টিব্রাতে, ফলে ওইখানে স্পন্ডিলাইটিস দেখা যায়, পেইন হয় অনেক, ভার্টিব্রাল স্পন্ডিলাইটিস হয়। অনেক সময় নিউরোলজিক সাইন দেখা যায়, ইনফার্কশন হতে পারে, অ্যানোরেক্সিয়া, উইকনেস, এগুলি তো আছে। অকেশনালি অনেক সময় থোরাক্স মানে এই তোমার ইসোফেগাস অথবা অ্যাওর্টাতে গ্রো করে, যেগুলি অনেক সময় বাস্ট করে প্রচন্ড ব্লিডিং হতে থাকে। তো বুঝতেই পারতেছে একটা অ্যাওর্টা যদি ছিঁড়ে যায়, ওইখানে ধরো ইসোফেগাসেও করলো আবার অ্যাওর্টাতে গিয়ে করলো, এবং সেটা নিওপ্লাস্টিক হয়ে এখানে ছিঁড়ে গেছে, লেটার স্টেজ ছিঁড়ে গেলে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, ইন্টারনাল হিমোরেজ হবে এবং কুকুরটা মারা যাবে। ডায়াগনোসিসের জন্য ক্লিনিক্যাল হিস্ট্রি এবং সাইন। ক্লিনিক্যাল হিস্ট্রির মধ্যে যেমন আছে কি ডগ ফিসিস, তোমার সেটা কাউডাং এর সাথে একসাথে দিয়ে দেওয়া হয় কিনা, এটা একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি। ডগটা তোমার হান্টিং করে কিনা, মানে কোনো ধরো এরকম লিজার্ড খায় কিনা অথবা ইঁদুর অথবা এগুলিকে করে কিনা, সে হান্ট করে কিনা, সেটা হিস্ট্রি হতে পারে। সাইন যেগুলি বললাম সেগুলি তো আছে। এর সাথে সাথে যদি ইসোফেগাসে আহ করো, এক্সরে করো এই রিজিয়নে, তাহলে দেখতে পারবো নডিউল দেখতে পারবা। অথবা সবচেয়ে ভালো হচ্ছে কি এন্ডোস্কোপি করে তুমি যদি নডিউল দেখো এবং অ্যাডাল্ট ওয়ার্ম দেখা যায়, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ স্পাইরোসার্কোসিস। এছাড়াও যেটা বললাম এক্সরে ইমেজও হেল্প করে তোমার এটা দেখার জন্য। এক্সরে করলে ডেন্স মাস দেখা যাবে ইসোফেগাস অথবা অ্যাওর্টাতে। বলা হচ্ছে যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন এইরকম নডিউল গ্রো করে গেছে তখন কোনো কেমোথেরাপিতে কাজ করবে না, কারণ অলরেডি তোমার অনেক বড় নডিউল হয়ে গেছে, তখন সার্জিক্যাল রিমুভাল দরকার পড়বে। তবে সার্জিক্যাল রিমুভালের সাথে সাথে পাইপারাজিন দেওয়া যেতে পারে, পাইপারাজিন ওই স্পাইরোসার্কাল লুপিড এগেনস্টে কাজ করে। এছাড়াও ডিসোফেনল এগুলিও কাজ করে। প্রিভেনশনের জন্য তোমরা বুঝতে পারতেছো কোনো কুকুর যদি ভমিট করে অথবা ফিসিস, সেগুলি কোথায় প্রপারলি ডিসপোজ অফ করতে হবে, এগুলি কাউডাং এর সাথে একসাথে মিশিয়ে ফেলা যাবে না, মাটিতে দিয়ে রাখতে হবে। এবং বলা হচ্ছে যে কোনো হেলদি অ্যানিমাল যেন ওই হান্টিং না করতে পারে, বিটল অথবা ফ্রগ অথবা মাইস, লিজার্ড এগুলি যেন প্রে না করতে পারে, হান্ট না করতে পারে, সেগুলি খেয়াল রাখতে হবে এবং নিয়মিত ডিওয়ার্মিং করতে হবে। এরপর আমরা আসি কি হুকওয়ার্ম ইনফেকশন ইন ডগস। হুকওয়ার্ম নাম কি তোমরা প্যারাসাইটিতে পড়েছো, অ্যানকালেস্টোমা ক্যানিনাম। ক্যাটের ক্ষেত্রে অ্যানকালেস্টোমা ব্রাজিলিয়ান্স এবং আনসিনেরিয়া স্টেনোসেফালা, এই তিনটা হুকওয়ার্মই মেইনলি ডগে ইনফেকশন করে। এবং হুক ওয়ার্ম বলা হয় কারণ এই ওয়ার্মগুলির মাউথ পার্টে একটা হুক থাকে, যে হুক দ্বারা আসলে
ইন্টেস্টাইনাল অলে এরা কামড় দিয়ে ধরে থাকে এবং ব্লাড সাক করতে থাকে। হ্যাঁ, এর সাথে সাথে আরো একটা কাজ করে, এই হুকর্মগুলির তে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেগুলি এই হুকের মাধ্যমে যখন তারা ব্লাড সাক করে তখন এই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলি রিলিজ করে দেয়। ফলে ছোট্ট, তো সাইজ তো খুব ছোট, দেখো 2 থেকে 3 মিলিমিটার সাইজের হুকর্মগুলি। যদিও সাইজ ছোট, বাট দে ক্যান ইনজেস্ট লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড। অনেক ব্লাড খেতে পারে সিঙ্গেল হুকর্ম। শুধু ব্লাড খেয়েই তারা ক্ষান্ত থাকে না, ওইখানে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করে দেয়। ফলে কি হয়, ধরো ওরা ব্লাডকে ইনজেস্ট করে পড়ে গেছে, কিন্তু ওই জায়গাটা যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিছে, ওইখান থেকে অটোমেটিক ব্লাড রিলিজ হতে থাকে বা হিমোরেজ হতে থাকে। ফলে দেখা যায় কুকুরটা যখন টয়লেট করে তখন তার সাথে সাথে তারি কালারের ব্লাড টয়লেট করে, মানে তারি কালার ব্লাড পাওয়া যায়, বা ফিসিসটা কালো রঙের হয়। কারণ কি, প্রচুর ব্লিডিং হতে থাকে। কারণ ও তো একদিকে ও তো ব্লাড খায়, ওর তোমার আহ পড়ে গেছে, ব্লাড কমে গেছে, সাথে সাথে ওইখান থেকে হিমোরেজ হচ্ছে এবং যেটা ফিসিসের মাধ্যমে চলে আসতেছে। ফলে শর্টেজ অফ ব্লাড হয়, রেড ব্লাড সেল অ্যানিমিয়া দেখা যায়, যেটা লাইফ থ্রেটেনিং। এবং এই অ্যানিমিয়াগুলি সাধারণত পাপিস যেগুলি আছে, বাচ্চা কুকুরে খুবই কমনলি দেখা যায়, এবং অ্যাডাল্টেও হতে পারে, এবং যেটা বলা হচ্ছে যে লাইফ থ্রেটেনিং হতে পারে। আমরা যদি লাইফ সাইকেলটা দেখি, দেখো সেটা কি, এই কুকুরটাতে ধরো এই হুকর্ম আছে, সে তার মিল্কের মাধ্যমে অথবা মানে মিল্কের মাধ্যমে সে তার পাপিস গুলিকে এই ইনফেকশন অ্যানকাইলোস্টোমা ক্যানিনাম যেটা, সেটা ট্রান্সফার করতে পারে। একই সাথে সাথে সে ফিসিসের মাধ্যমে আহ, এই হুকর্মের এগ রিলিজ করতে পারে, যেটা সাধারণত তোমার এনভায়রনমেন্টে এসে থাকে, এবং সেই কুকুরটাই আবার খাবার অথবা পানির মাধ্যমে কনজিউম করে, অথবা প্যারাটেনিক হোস্টের মাধ্যমে সে আবার পায়। অথবা হতে পারে যে এটা ধর কোনো ঘাসের উপর আছে, এই হুকর্মের আহ ওভা, ওভার থেকে লার্ভা হয়। এই লার্ভা তো খালি পায়ে যদি আমরা হাঁটি মানুষ, তাহলে আমাদের স্কিন পেনিট্রেট করে কিউটেনিয়াস লার্ভাল মাইগ্রেন্স করে, বা আমাদের মানুষের কি করে, ইচিং করে আর কি। বোঝা গেছে কিনা লাইফ সাইকেলটা? দেখো, ট্রান্স মেমারি ট্রান্সমিশন হয় হুম মা কুকুর থেকে বাচ্চাতে, অথবা ফিসিসের মাধ্যমে এগ আসে, সেই এগ গুলি আবার বিভিন্ন ওয়েতে ফিক্যাল ওরাল রুটে ওই কুকুরটা পায়, অন্য কুকুর পায়, অথবা প্যারাটিনিক হোস্টের মাধ্যমে অন্য কুকুর পায়, অথবা সেটা থাকে হলে কি ঘাসের উপরে এই ওভাতে লার্ভা হয়ে থাকে। আমরা যখন খালি পায়ে হাঁটি তখন আমাদের স্কিনের মাধ্যমে সেটা এন্টার করে আমাদের বডিতে, কিন্তু বেশি দূর এন্টার করে যেতে পারে না। আমাদের শুধু কি করে, ওইখানে স্কিনে ইনফ্লামেশন করে বা ইচিং করে। ক্লিনিক্যাল সাইন দেখো, মোস্ট ক্লিনিক্যাল সাইন এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে কি হয়, ইন্টেস্টাইনাল ডিস্ট্রেস হয় এবং এনিমিয়া হয়। কারণ ইন্টেস্টাইনে সে অ্যাটাচ করে প্রচুর পরিমাণ ব্লাড কনজিউম করে এবং এনিমিয়া তৈরি করে, এট দ্য সেম টাইম এখানে হিমোরেজ করে, হুম যেটা আমি তোমাদের বললাম। এবং এইটার ইফেক্ট হচ্ছে কি, আলটিমেটলি এনিমিয়া, এবং আমরা দেখি কি, ব্ল্যাক এবং টারি কালার স্টুল দেখা যায় ডিউ টু hemorrhagic blood in the intestine subsequently come with stool of the affected dogs. ঠিক আছে, বলা হচ্ছে যে ছোট্ট কুকুরের বাচ্চা কি হয়, হঠাৎ মারা যায় কুকর্মের ইনফেকশনের কারণে, কারণ প্রচুর পরিমাণ ব্লাড লসের কাছে এনিমিয়া, এবং মারা যায় আর কি। বলা হচ্ছে যে ডগ গুলিকে যদি এক্সারসাইজ করানো হয়, হুম তাহলে কাপিং দেখা যায় এবং সিভিয়ার কেস হয় আর কি। ডায়াগনোসিসের জন্য প্রিজাম্পটিভ ডায়াগনোসিস, হিস্ট্রি এবং ক্লিনিক্যাল সাইন যেগুলি আছে সেগুলি দেখে করতে হবে। এবং হুকর্মের এগ
মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যদি করা যায় স্টুল নিয়ে, ইজিলি কিন্তু হুকর্মের এগ দেখা যেতে পারে। এছাড়াও ব্লাড এক্সামিনেশন করে যদি আমরা এনিমিয়া পাই, হিমোগ্লোবিনের পরিমাণ কম পাই, তখন এটা কিন্তু সাবস্টিটিউট করে টু ডায়াগনোস দ্য ডিজিজ অ্যাজ হুকর্ম ইনফেকশন ইন ডগ। ট্রিটমেন্ট বলা হচ্ছে কি ডাইসোফেনল। হুম, এটা দেওয়া যেতে পারে ইনজেকশন, সিঙ্গেল ইনজেকশন কাজ করে। তবে সবচেয়ে ভালো কাজ করে কি পাইরেন্টাল প্যামোয়েট, যেটা ট্রিটমেন্ট অফ চয়েস বলা হচ্ছে এনিমিক পাপির ক্ষেত্রে। এটা রেপিড অ্যাক্টিং এবং সেফ। এনিমিক যে পাপিগুলি আছে অনেক সময় তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন পড়তে পারে এবং সাপোর্টিভ কেয়ার, যেমন ফ্লুইড ইলেকট্রোলাইট দেওয়া লাগতে পারে, দিতে হতে পারে। এর সাথে সাথে মান্থলি অ্যাডমিনিস্ট্রেশন অফ মিলবেমাইসিন অর আইভারমেকটিন প্লাস পাইরেন্টাল প্যামোয়েট, তাহলে প্রিভেনশন এবং কন্ট্রোলের জন্য। প্রথমে ট্রিটমেন্ট করলে পাইরেন্টাল প্যামোয়েট দ্বারা 5 mg পার কেজি বডি ওয়েট ওরালি দিতে হবে। এটাকে বলা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস ফর এনিমিক পাপিস। ঠিক হয়ে যাওয়ার পরে প্রত্যেক মাসে আইভারমেকটিন প্লাস পাইরেন্টাল প্যামোয়েট একসাথে দিয়ে প্রিভেনশন পরবর্তীতে যেন না হয় সেটা করতে হবে। এর সাথে সাথে যেহেতু এনিমিয়া হচ্ছে, এনিমিয়া হেমাটিনিক এজেন্ট দিতে হবে, যেমন আয়রন, লিভার এক্সট্রাক্ট এবং ভিটামিন B12 এগুলি দিতে হবে। প্রিভেনশনের অলরেডি কথা বলেছি আমি। বলা হচ্ছে যে যেহেতু এটা স্টুলের মাধ্যমে আসে, তোমরা যদি লাইফ সাইকেলটা দেখো তাহলে কিন্তু ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ইজ ট্রান্সমিটেড থ্রু ফিকাল ওরাল রুট। ফিসিসের মাধ্যমে আসতেছে, আবার হেলদি ডগটা পাচ্ছে কিভাবে, এই ফিসিস কন্টামিনেটেড ওয়াটার এবং ফুডের মাধ্যমে। সো ডগ যেখানেই ডেফিকেট করুক না কেন, এই ডগ ফিসিসটা ডিসপোজ অফ করতে হবে ঠিক মতো। এবং কিনেলের ফ্লোর যেগুলি আছে এগুলি বিভিন্ন যে ডিসইনফেক্টেন্ট আছে সেগুলি দ্বারা ক্লিন করতে হবে লার্ভা বা ওভাকে কিল করার জন্য। এছাড়াও রেগুলার ডিওয়ার্মিং করতে হবে। দেখো জুনোটিক হুকওয়ার্ম ইনফেকশন যেটা বলতেছিলাম, গ্রাউন্ড ইচ করে, তাই না? অনেক সময় লার্ভাটা ঘাসের ডগা থেকে যায়, আমরা যখন ব্যারেন ফুটে হাঁটি তখন এইগুলি আমাদের স্কিন পেনিট্রেট করে ঢোকার চেষ্টা করে এবং ওই জায়গাটাতে ইনফ্লামেশন করে এবং ইচিং করে, গ্রাউন্ড ইচ বলা হয় যেটা। এবং লার্ভা মাইগ্রেশন থ্রু দ্য বডি, এবং মাঝে মাঝে বললাম যে এটা আর মাইগ্রেট করতে পারে না, খুবই মানে রেয়ার কেসে অনেক সময় হুকওয়ার্মের লার্ভাগুলি আমাদের স্কিন পেনিট্রেট করে এটা অন্য অন্য অর্গানকে এফেক্ট করতে পারে, যেমন আই আছে এবং ইন্টারনাল অর্গানকে এফেক্ট করতে পারে, যেটাকে কিউটিনিয়াস লার্ভাল মাইগ্রেন্স বলে আর কি। এরপর আসো কি রাউন্ড ওয়ার্ম ইনফেকশন ইন ডগস এন্ড ক্যাটস। ডগ ক্যাটের রাউন্ড ওয়ার্ম কোনটা আমরা জানি, টক্সোকারা কেনিস এবং টক্সোকারা কেটি। আর একটা আছে কি টক্সাসকারিস লিওনিন, তোমরা প্যারাসাইটোলজিতে পড়েছো আর কি ডগ ক্যাটের জন্য। তবে এইগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি টক্সোকারা কেনিস, যেটা সিরিয়াস ডিজিজ করতে পারে এবং জুনোটিক ইনফেকশন করতে পারে, টক্সোকারা কেনিস। এবং এই টক্সোকারা কেনিস গুলি কয়েক ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। বলা হচ্ছে যে অ্যাডাল্ট ওয়ার্ম সাধারণত ডগের ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকে। এবং এই তোমার রাউন্ড ওয়ার্ম গুলির মানে ইফেক্ট গুলি কিন্তু আমরা জানি এটা কি করে। রাউন্ড ওয়ার্ম গুলি মানুষের ক্ষেত্রেও যেগুলি আছে রাউন্ড ওয়ার্ম, সেগুলি কি করে সাধারণত আমরা যে খাবারগুলি খাই সেগুলিতে ভাগ বসায় ওরা। আমাদের যে ডাইজেস্টেড ফুড আমরা ডাইজেশন করে ফেললাম, তারপরে এরা এসে ওই খাবারগুলিকে খায়। ফলে কি হয়, আমাদের যে নিউট্রিশন পাওয়ার কথা সেই নিউট্রিশনটা আমরা পাই না, ম্যালনারিশড হয়ে যায়। ঠিক আছে। এবং এই ঘটনাটা সাধারণত ঘটে হলো কি ইয়াং ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে, সাথে সাথে এনিম্যালের যেগুলি ইয়াং গ্রুপ আছে তারা ধরো খাবারই খায় অল্প, তার মধ্যে যদি একটা
লার্জ পোর্শন এই রাউন্ড অর্মগুলি ভাগ বসায় খাবারে, ফলে আলটিমেটলি কি হয়, ম্যালনারিস্ট হয়ে যায়, ইমিউনিটি কমে যায়, ফলে এদের পোর ভিগর হয়, মানে কি এরা বৃদ্ধি হয় না ঠিক মতো। পোর ভিগর মানে কি এদের বৃদ্ধি হচ্ছে না, ম্যালনিউট্রিটেড হয় আর কি, এটাই ইফেক্ট আর কি। আমরা যদি টক্সোকারা স্পিসিসের লাইফ সাইকেলটা দেখি, দেখো এখানে ডগ ক্যাট ফিসিসের মাধ্যমে রিলিজ করতেছে, এবং সেই ফিসিসটা মধ্যে যে ওভা ছিল, বাইরে এনভায়রনমেন্টে আসার পর ডিম থেকে লার্ভা 3 পর্যন্ত হয়, বাইরে হওয়ার পর দেখো সেটা আবার ফিক্যাল ওরাল রুটের মাধ্যমে অন্য হেলদি ডগ পাচ্ছে, অথবা প্যারাটেনিক হোস্টের মাধ্যমে সে অন্য হেলদি ডগ পাচ্ছে, নতুন করে ইনফেকশন হচ্ছে। মানুষ কিভাবে পায়? ফুডবর্ন ট্রান্সমিশন, কন্টামিনেটেড ফুড, ডগ ফিসিস দ্বারা কোনো ধরো তোমার আছে কি বলে, গার্ডেন, যেখানে তুমি সবজি ফলাচ্ছ, ওইখানে গিয়ে ডগ অথবা ক্যাট কি করছে, ডেফিকেশন করছে, ওইখান থেকে সবজিটা এনে ভালো করে ধোও নাই, ওইটা লেটুস পাতা এনে বার্গারের ভিতর দিয়ে খাইছো, পরে এই লার্ভাটা আমাদের মানুষে হতে পারে, বিভিন্ন ধরনের ইফেক্ট করতে পারে। দেখো ক্লিনিক্যাল সাইন কি, ম্যাল নারিশমেন্ট, মানে কি যেটা বললাম আমরা, অ্যাডাল্ট ওর স্টোমাকে থাকে এবং ইনজেস্টেড ফুড যেগুলি, হ্যাঁ, ডাইজেস্টেড ফুড, সেগুলিকে ভাগ বসায়, ফলে ম্যাল নিউট্রিশন হয়। পড বেলিড অ্যাপিয়ারেন্স, তোমরা দেখেছো কিনা আগে বাচ্চাদের রাউন্ড অর অ্যাসকারিস, সেগুলি কি প্রচুর পরিমাণে পেটের ভিতরে খালি গোল কৃমি খাবার খাচ্ছে, কিন্তু সেগুলি কাজে লাগতেছে না, এই খাবারের লার্জ পোর্শনটা খেয়ে ফেলতেছে কে, এই কৃমিগুলি। ফলে কি পেটের ভিতরে এমনি ক্যাকেকটিক হয়ে যাচ্ছে, কিন্তু পেটটা ফলায়, পেটের ভিতরে কি থাকে, এই প্যারাসাইট দিয়ে ভর্তি, পরে পট বেলিড মানে কি তোমার এই পাতিলের মতো, পেটটা এরকম পাতিলের মতো হয়ে গেছে, এরকম দেখায়। কাফিং, যখন লাংসে যায় সামহাউ, তোমার এই L4 লার্ভাটা যখন মাইগ্রেশন করতে থাকে লাংসের মাধ্যমে, তখন নিউমোনিয়া হতে পারে, অনেক সময় ডায়রিয়া হতে পারে, বমিশন হতে পারে, এবং এই ফিসিস অথবা বমির মধ্যে একেবারে বড় বড় গোলকৃমি দেখা যায়, এগুলি দেখে বুঝতে পারবে যে গোলকৃমিতে আক্রান্ত। এছাড়া উইকনেস, ওয়েট লস, স্টান্টেড গ্রোথ, যেটা বললাম পোর ভিগর যেগুলি বললাম, হ্যাঁ, এগুলি হয় আর কি। ডায়াগনোসিস বলা হচ্ছে যে হিস্ট্রি, ক্লিনিক্যাল সাইন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, প্রেজেন্স অফ রাউন্ড অর্ম এগ, স্টুলে দেখলে কনফার্ম হতে পারবে যে এটা রাউন্ড অর্মের ইনফেকশন। ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে কি, চিনোপোডিয়াম ওয়েল যেগুলি, সেটা এক্সিলেন্ট রেজাল্ট, ওরালি খাওয়ালে চিনোপোডিয়াম ওয়েল। এছাড়াও পাইপারাজিন কম্পাউন্ড, যেটা এটাও খুবই হাইলি ইফেক্টিভ এগেইনস্ট অ্যাডাল্ট ওয়ার্ম। ঠিক আছে, পাইপারভেট তোমাদের বাছুরের কিন্তু এটা হয় খুব বেশি, পাইপারাজিন যে পাউডার আছে সেগুলি খাওয়ানো হয়, সিমিলার তোমার এই ডগ ক্যাট ওইটা করা হয়। জুনোসিস বলা হচ্ছে যে যেটা বললাম মানুষে যায়, এই লার্ভাগুলি অনেক সময় চোখে গিয়া ওকুলার টক্সোকারিয়াসিস করতে পারে, ভিশন লস হতে পারে মানুষের, রেটিনার ইনফ্লামেশন করতে পারে। হ্যাঁ, সাধারণত এই ক্ষেত্রে অনলি ওয়ান আই ইজ এফেক্টেড, একটা, আমি কারণ জানি না, কিন্তু সাধারণত মানুষের যখন তোমার ওকুলার টক্সোকারিয়াসিস হয়, তখন সাধারণত একটা চোখ এফেক্টেড হয়, একটা চোখ। ভিসেরাল টক্সোকারিয়াসিস, অনেক সময় এই L4 লার্ভাটা মানুষের লিভার এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পায়ার্স করে, ফলে অথবা তোমার লাংসকে মাইগ্রেট করে, ভিসেরাল টক্সোকারিয়াসিস, ফলে কি হয়, কাপিং, লিভার সিরোসিস হয়, হুইজিং হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সাইন সিমটম দেখা যায়। লাস্ট আমরা প্যারাসাইটিক ডিজিজ শেষ, আমরা এখন দেখবো হচ্ছে কি একটাই ডিজিজ পড়াবো আমরা, ফাঙ্গাল ডিজিজ, সেটা হচ্ছে কি ডার্মাটোফাইটোসিস। তোমরা এই ডিজিজটা পড়েছো বিভিন্ন জায়গায়, আমরা একটু দেখবো ডগে কি ধরনের হয়, ইন ডগস এন্ড ক্যাটস, এবং কমনলি হয় কিন্তু ফাঙ্গাল ডিজিজ ডার্মাটোফাইটোসিস।
বলা হচ্ছে যে ডার্মাটোফাইটোসিস হচ্ছে কি সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য স্কিন এবং হেয়ার অ্যান্ড লেস কমনলি অফ দ্য ক্ল। সাধারণত বলা হচ্ছে স্কিন এবং হেয়ারেরই সুপারফিশিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন। কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে ক্লতেও ইনফেকশন হয়। এটা একটা জুনোটিক ফাঙ্গাস ডার্মাটোফাইটস যেটা। হুম, এখানে বলা হচ্ছে যে ডগ ক্যাটের স্কিনে যত ধরনের ডিসঅর্ডার হয় তার মধ্যে অ্যারাউন্ড 4% বলা হচ্ছে এই ফাঙ্গাল ইনফেকশন, বা যেটা দাঁত আমরা বলি, দাঁত, তাই না, মানুষের যেটা হয় ডার্মাটোফাইটোসিস, দাউদ বা দাঁত বলি না, সেটা দ্বারা হয় আর কি। কজাল এজেন্ট তোমরা জানো, উম, আমরা যখন লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে করেছিলাম তখন কিন্তু ট্রাইকোফাইটনের গ্রুপ, মাইক্রোস্পোরাম এবং এপিডার্মোফাইটন, এই তিনটা জেনাস দ্বারা পড়ছিলাম যে আহ, 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 তোমার ডার্মাটোফাইটোসিস হয়। কিন্তু ক্যাটের ক্ষেত্রে দেখো দুইটা দুইটা জেনাস দ্বারা হয়, মাইক্রোস্পোরাম এবং ট্রাইকোফাইটন, স্যার এপিডার্মোফাইটন দ্বারা হয় না। হ্যাঁ, হ্যালো, স্যার রিং ওয়ার্ম যেটা, যে ট্রাইকোফাইটন রাবরাম, এইটাই রিংওয়ার্ম, দাঁত, হ্যাঁ এইটাই ও জি স্যার, জি স্যার, রিংওয়ার্ম। ঠিক আছে। জি স্যার। কজাল এজেন্টের মধ্যে লার্জ এবং মানুষেও আমরা বলতেছিলাম তিনটা জেনাস দ্বারা হয়, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটম, আর হচ্ছে কি এপিডার্মোফাইটন। কিন্তু কুকুর বিড়ালের ক্ষেত্রে সাধারণত দুইটা দ্বারা হয়, মাইক্রোস্পোরাম এবং ট্রাইকোফাইটন। দেখো মাইক্রোস্পোরাম কোন স্পিসিস? মাইক্রোস্পোরাম ক্যানিস, ক্যাট, ডগ এবং লেসার এক্সটেন্টে লার্জ অ্যানিমালে এফেক্ট করে। ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস, ট্রাইকোফাইটন ভেরুকোসাম এবং ট্রাইকোফাইটন এরিনাসি, যেটা এইটা সাধারণত হেজহগ, অন্যান্য যে ক্যানিডস আছে বা ফেলিডস আছে, ওয়াইল্ড লাইফ, তাদেরকে এফেক্ট করে, বাট ডগ ক্যাটে খুব বেশি এফেক্ট করে না। আর মাইক্রোস্পোরাম জিপসিয়াম যেটা, সেটার স্পোর সাধারণত থাকে হচ্ছে কি সয়েলে, এবং সয়েল থেকে ডগ ক্যাটে এফেক্ট করতে পারে অনেক সময়। তবে এইখানে ডার্মাটোফাইটোসিস বা রিং ওয়ার্মের প্রধান কজাল ফাঙ্গাস হচ্ছে কি মাইক্রোস্পোরাম কেনিস। ট্রান্সমিশন জানো, মানুষের, কুকুরের, বিড়ালের এবং লাইভস্টক সবগুলির একই একই ওয়েতে ট্রান্সমিশন হয়, এবং সেটা কি ডাইরেক্ট কন্টাক্ট উইথ ইনফেক্টেড অ্যানিমাল অর হিউম্যান। এইখানে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ইফেক্ট খুবই জরুরি। হুম, যেমন তোমার আমাদের দেশ, এই সাবকন্টিনেন্ট কিন্তু এই রিং ওয়ার্ম বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব সুইটেবল, কারণ এখানে কি হয়, প্রচুর গরম থাকে গরমের কালে, এবং ময়েশ্চার থাকে, হিউমিডিটি বেশি থাকে, এবং গরম এবং হিউমিডিটি বেশি, এটা কিন্তু ফেভারেবল ফর ফাঙ্গাল গ্রোথ, স্পেশালি তোমার এই ডার্মাটোফাইটোসিসের জন্য, যে রিংওয়ার্মের জন্য যে ফাঙ্গাসগুলি আছে সেগুলি গ্রোথের জন্য। আর এখানে বলা হচ্ছে যে ডগ ক্যাটের ক্ষেত্রে শুধুমাত্র ইনট্যাক্ট স্কিন যেটা, সেখানে কন্টাক্ট হলেই হবে না, হতে পারে, তবে মাইক্রো ট্রমা যদি থাকে তাহলে খুব দ্রুত ট্রান্সমিশনটা হবে। ধরো এমন হয়েছে যে হেয়ার কোট ক্লিপিং করছো, সেখানে এসে কোনো এই পাশের কুকুর এফেক্টেড আছে, সেইটার কন্টাক্ট হয়েছে, অথবা স্পোর এসে পড়ছে সামহাও, অথবা সয়েল থেকে গিয়ে ওইখানে লাগছে ওই মাইক্রোট্রমা, সেখানে লাগলে কিন্তু এটা এফেক্টেড হবে। ইয়াং ডগ, প্রি রোমিং ডগস, হান্টিং ডগস এবং ওয়ার্ম ওয়েদার্স, অল আর দিস রিস্ক ফ্যাক্টরস বললাম। ফিজিওলজিক স্ট্রেস এবং ওভার ক্রাউডেড এনভায়রনমেন্ট, এগুলিও রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, এছাড়াও বললাম মাইক্রোট্রমা, ময়েশ্চার অফ দ্য স্কিন এবং ইনফেক্টিভ স্পোর, এগুলিও প্রোনাউন্স করে তাড়াতাড়ি ইনফেকশন হওয়ার জন্য। ক্লিনিক্যাল লিশনের মধ্যে দেখো হেয়ার লস হয়, স্কেলিং হয়, ক্রাস্টিং, ইরাইথ্রেমা, পেপিউলস, হাইপার পিগমেন্টেশন হয়, প্লুরাইটিস দেখা যায়, নোডিউলার লিশন দেখা যায়, যেরকম ছবিতে দেখতেছো নোডিউলার লিশন দেখা যায়। অনেক সময় ক্যাটের এক্সুডেটিভ প্যারোনেশিয়া দেখা যায়। এক্সুডেটিভ প্যারোনেশিয়া কি?
ইনফেকশন অ্যারাউন্ড দ্য নেইল, নেইলের চারদিক দিয়ে ইনফেকশন হয়। এটা যদিও কুকুরে দেখাচ্ছি, কিন্তু বিড়ালের ক্ষেত্রে যে নেইল যে থাকে তার পাশ দিয়ে ইনফেকশন দেয় যেটাকে, এবং সেখান থেকে এক্সুডেশন হতে থাকে, যে সেটাকে বলা হয় কি এক্সুডেটিভ প্যারোনেসিয়া। এছাড়া পাস্চুলার ডার্মাটোফাইটোসিস হতে পারে, পাস্চুল ফর্মেশন হতে পারে। ডায়াগনোসিস দেখো, ফাঙ্গাল বা রিংওয়ার্ম ডায়াগনোসিসের জন্য আমরা কমনলি এনিম্যালের ক্ষেত্রে প্র্যাকটিস করি কি, ওইখানে স্কিন স্ক্র্যাপিং নেই। স্কিন স্ক্র্যাপিং নিয়ে কি করি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে স্কিন স্ক্র্যাপিং টা ওইখানে দেই, দিয়ে তারপর সরাসরি আমরা কি করি, মাইক্রোস্কোপের নিচে দেখি। তার মানে যেখানে রিংওয়ার্ম হয়েছে সেখান থেকে স্ক্র্যাপিং নিয়ে একটা স্লাইডের মধ্যে রাখি, তার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, দেওয়ার পরে আমরা ওইটা মাইক্রোস্কোপের নিচে দেখলে কি দেখতে পারি, স্পোর বা হাইফি দেখতে পারি। ঠিক আছে, ফাঙ্গাসের। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড কেন দেই জানো নাকি কেউ? পটাশিয়াম হাইড্রোক্সাইড কেন দেই জানো? আমরা যে জানা নাই স্যার। হ্যাঁ, আমরা যে এই যে স্কিন স্ক্র্যাপিং নিচ্ছি, এখানে স্কিন স্ক্র্যাপিং ক্যারাটিনাইজ টিস্যু, তাই না? এই যে স্কিনের এগুলি তো ক্যারাটিনাইজ টিস্যু, খুবই হার্ড কিন্তু, তাই না? এই ক্যারাটিনাইজ টিস্যুর সাথে যদি হাইফি বা স্পোর থাকে, আমরা কিন্তু মানে সেটা দেখতে পারবো না এর নিচে, মাইক্রোস্কোপের নিচে। পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ক্যারাটিনাইজ টিস্যুটাকে লাইসিস করে দেয়, তখন শুধু থাকে হলো কি স্পোর বা হাইফি, তখন আমরা ইজিলি স্পোর বা হাইফি দেখতে পারি। হুম। এছাড়াও উডস ল্যাম্প, সেটা কি স্কিন স্ক্র্যাপিং নিয়ে যদি আমরা উডস ল্যাম্পের নিচে দেখি, এটা কিন্তু মানে মানুষের ক্ষেত্রে প্র্যাকটিস করা হয়। উডস ল্যাম্প স্কিন নিয়ে অথবা হেয়ার নিয়ে, যেখানে তোমার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, দেখলে অ্যাপল গ্রিন ফ্লোরেসেন্স দেখা যাবে। তখন বুঝতে পারবো যে আমরা এটা ফাঙ্গাল ইনফেকশন। এছাড়াও ডার্মাটোস্কোপ, সরাসরি ডার্মাটোস্কোপ দিয়ে অ্যাবনর্মাল হেয়ার এবং ডাইরেক্ট স্কিন এক্সামিনেশন করেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা রিংওয়ার্ম কিনা। ফাঙ্গাল কালচার করতে পারি, মোর কনফার্মেশনের জন্য আমরা এখানে পিসিআর করতে পারি। ট্রিটমেন্ট তোমরা বুঝতে পারছো যে এখানে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে, সেটা সিস্টেমিক দিতে হতে পারে অথবা ট্রপিক্যাল একসাথে। যদি খুব বেশি ইনফেকশন দেখা যায় তখন সিস্টেমিক ইনজেকশন দিতে হতে পারে, সাথে সাথে ট্রপিক্যাল যে অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলি আছে সেগুলি দিতে হবে। ঠিক আছে, যেমন কি আছে হুইটফিল্ড ওয়াইনমেন্ট, তাই না? সেগুলি, অথবা বিভিন্ন ধরনের নামের অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে। এটা কি করে, ট্রিটমেন্ট করলে শর্টেন দ্য কোর্স অফ দ্য ডিজিজ অ্যান্ড মিনিমাইজ কন্টাজিওন, মানে কি ফার্দার ছড়ায় না। এক তো তোমার ডিজিজের কোর্স মানে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সাথে সাথে সে ছড়াবে না। এখানে কি করতে হবে প্রিভেনশনের জন্য, একসাথে সাধারণত গ্রুপে এনিম্যাল গুলি রাখলে এটা ঘটে। আমাদের ক্ষেত্রে যারা তোমরা হলে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু রিং ওয়ার্মটা খুব বেশি কমন হয়, কারণ কি ছেলেরা এই বেডশিট ধোয় না, অনেক ক্ষেত্রে কাঁথা টাথা ধোয় না, ওইভাবে রাখে যে এবং ওইখানে দিনের পর দিন ঘুমাচ্ছে, ফলে কি হয় ওইখানে ঘাম লেগে ওইখানে কিন্তু কি হয়ে যায়, ময়েস্ট হয়ে যায়, গরম খুব বেশি, ওইখানে ফাঙ্গাস গ্রো করে। তুমি যেমন শুয়েছো তোমার হয়, আর এক ফ্রেন্ড আসছে তোমার সাথে গল্প করতে করতে ওইখানে শুয়ে পড়ছে, তার হবে। এইভাবে কিন্তু হল বা মেসে কিন্তু এই রিং ওয়ার্মের ইনফেকশনটা বেশি দেয়। সেরকম এনিম্যালের ক্ষেত্রেও যখন সোশ্যালাইজেশন হয়, একসাথে রাখা হয়, তখন কিন্তু এটা খুব বেশি দেখা যায়। সো যেগুলি ইনফেক্টেড সেগুলিকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে, এবং বিশেষ করে ইয়াং যেগুলি আছে সেগুলি কনফাইনমেন্ট করতে হবে এবং আন্ডার সোশ্যালাইজড করতে হবে, একসাথে মিশতে দেওয়া যাবে না, এভাবে কন্ট্রোল করতে হবে। আর এখানে এন্টি ফাঙ্গাল ড্রাগ ইউজ করার ক্ষেত্রে ডগ কেটের ক্ষেত্রে একটু প্রিকশন নিতে হবে, যেমন কিটোকোনাজল যেটা আছে, কিটোকোনাজল গ্রুপের যে অ্যান্টি ফাঙ্গাল আছে সেগুলি সাধারণত ক্যাটে ইউজ করা যাবে না। করলে কি হবে, ক্যাটের অ্যানোরেক্সিয়া দেখে খাওয়া দাওয়া কমায় দিবে। যেমন ফ্লুকোনাজল যেটা বলা হচ্ছে যে বেশি ইউজ করা যাবে না, কারণ ফ্লুকোনাজলের চেয়েও ভালো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে ডার্মাটোফাইটস এর এগেনস্টে। কারণ এই ফ্লুকোনাজলও কিন্তু
তোমার ইমিউনোসাপ্রেশন করতে পারে, মানে অ্যানোরেক্সিয়া করতে পারে, এগুলি করতে পারে। এছাড়া হচ্ছে গ্রাইসোফুলভিন, লম্বা টাইপ বলা হচ্ছে যে এটা ইউজ করা যাবে না। গ্রাইসোফুলভিনে কিন্তু অ্যানোরেক্সিয়া করে, খাবার দাবার রুচি কমায় দেয় এবং প্রচন্ড শরীর দুর্বল করে। সেক্ষেত্রে ইট্রাকোনাজল আছে, এগুলি ইউজ করা যেতে পারে। এবং ডককেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে লুফে নিউরন এটা ইফেক্টিভ না। হুম, এই বিষয়গুলি কনসিডারেশন করে ট্রিটমেন্ট করতে হবে। আমার মনে হয় যে এইখানে আমরা ডককেটের ডিজিজ পড়ানো শেষ, এরপর আমরা এই সাবজেক্টে সাইফুলের সাথে আমরা আলাপ করতেছিলাম, অথবা কালকে আলাপ করতেছিলাম, আমরা ওয়াইল্ড লাইফের গ্রুপ ধরে ধরে কিছু ডিজিজ আলাপ করব। ঠিক আছে, এখানে আমি এটা বন্ধ করি। এরপরে আমরা এই সরি হ্যালো, জি স্যার, শুনতে পারছি শুনতে স্যার। পাচ্ছ না? আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না নাকি? না স্যার। আচ্ছা, স্কিন বন্ধ আমরা স্যার। হ্যাঁ আমরা ওইটার আর একটা ক্লাস নেই আর কি, ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স। ঠিক আছে, স্যার এখন? হ্যাঁ আচ্ছা স্যার। ক্লাস আছে আর তোমাদের? না স্যার। আচ্ছা, না, হ্যাঁ ঠিক আছে, একটু শোনো। কাজ নাই তো কারোর? না স্যার। আসলে অফিস থাকলে আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা একটু আলাপ করে দেখি, ইন্টারেস্টিং হবে। দেখো তোমাদের প্রফেশনের সাথে যে অনেকে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করার কিছু আমাদের এথিক্স মেনে চলতে হবে, সেটা আমরা আজকে দেখবো আর কি। প্রফেশনাল এথিক্স যেগুলি আছে সেগুলি নিয়ে দেখবো আমরা কিছু। আহ তোমাদের কি কোনো কোশ্চেন আছে ওইখানে, ওই ইয়াতে? কোশ্চেন থাকলে করতে পারো, কারোর যদি কোনো কোশ্চেন থাকে ডগ ক্যাটের ক্ষেত্রে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো আহ ওই সাবজেক্টটাতে তিনটা বিষয় ছিল আমাদের। একটা হচ্ছে কি ভেটেরিনারি ফরেনসিক মেডিসিন, যেটা আমরা শেষ করে দিয়েছি এবং তোমাদেরকে নোট দিয়ে দিয়েছি। ঠিক আছে, জি স্যার। আর একটা বিষয় আছে কি ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স, আর একটা হচ্ছে কি অ্যানিমাল ওয়েলফেয়ার। আজকে আমরা জুরিসপ্রুডেন্স নিয়ে কিছু কথাবার্তা বলবো, দেখি। আমরা জানি যে আমরা ভেটেরিনারিয়ান হচ্ছি, তাই না? আর তোমরা পাশ করার পর এখানে কি করবে, ডিগ্রি পাওয়ার পর তোমরা আমাদের যে ভেটেরিনারি কাউন্সিল আছে সেইখানে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে। তারপরে ওরা যাচাই বাছাই করে দেখবে, দেখে তোমাদেরকে রেজিস্ট্রেশন দিবে। তারপর তোমরা লাইসেন্সড ভেটেরিনারিয়ান। ঠিক আছে, দেখো আমাদের দেশে কিন্তু এটা ইজি। আমরা এখানে পড়াশোনা করে গিয়ে অ্যাপ্লাই করি, লামসাম একটা একটা ফি দিয়ে অ্যাপ্লাই করি এবং তোমাকে দিয়ে দেয়, লাইসেন্সের সার্টিফিকেট দিয়ে দেয়। কিন্তু অন্যান্য দেশগুলিতে কিন্তু লাইসেন্সিং এক্সাম দিতে হয়। তুমি পড়াশোনা করলে না, তুমি মানে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি থেকে পড়েছো, আমার এখানে গাজীপুর কৃষি থেকে, এরকম সিবাসু, বিএইউ, বিভিন্ন জায়গা থেকে 10টা 12টা মনে ভেটেরিনারি স্কুল আছে, 11-12টা, 10, 11, 12 এর মধ্যে হবে। সব জায়গাতে পাশ করতেছে, কিন্তু সবার স্ট্যান্ডার্ড তো এক ধরনের হবে না, এটাই স্বাভাবিক, ন্যাচারাল, তাই না? তখন কি করতে হয় যে অন্য দেশের কথা বলতেছি, ইভেন নেপাল, তোমরা জানো নেপালে অনেকে আছে তো মনে হয়, তাই না? এখানে 2-3 জন অ্যাটলিস্ট। তাদেরকে কিন্তু এখানে পড়ার পরে গিয়ে আবার একটা লাইসেন্সিং এক্সামে বসতে হবে। And I know that is very tough to pass. Last year, only 30% of the students from abroad and from Nepal institutions, they passed or cleared the exam.
কঠিন, কিন্তু 30% ক্লিয়ার করছে। আমাদের দেশে এটা কিন্তু ইজি। আজ থেকে বছর 5 আগে ভেটেরিনারি কাউন্সিল সাথে এফএও চেষ্টা করছিল যে তোমাদেরও এখানে লাইসেন্সিং এক্সাম ইম্পোজ করার জন্য। সামহাও করোনা এসে গিয়ে তোমরা কিন্তু বেঁচে গেছো আমি বলতে পারি, কারণ ওই প্রসেসের সাথে সামহাও আই ওয়াজ ইনভলভড প্রিপেয়ারিং কোশ্চেন। একটা পোর্শনের কোশ্চেন করার জন্য আমি আমি ইনভলভ ছিলাম। অনেক ডিসকাশন হয়েছে আহ যে তোমাদেরও যারা এইখান থেকে যারা ভেটেরিনারি এডুকেশন নিচ্ছে তারাও একটা লাইসেন্সিং এক্সাম দিবে এবং তারা লাইসেন্স পাবে। কিন্তু করোনা এসে গেল, তারপর আস্তে 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 কিন্তু এটা ডিসকাশন আর আগায় নাই। স্যার বিএমডিসি তেও কি এভাবে ডাইরেক্ট দিয়ে দেয় নাকি না না না, কোড করে দেয়? বিএমডিসি তেও ডাইরেক্ট দিয়ে দেয়, কিন্তু বাইরের থেকে করলে তখন তাদের এক্সাম দিতে হয়। বাংলাদেশ থেকে তোমার মেডিকেল কলেজ থেকে পড়লে লাগে না, এক্সাম লাগে না। কেউ যদি চায়নার থেকে বিভিন্ন দেশ থেকে পড়ে আসলে তাদেরকে কিন্তু বিএমডিসির এক্সামে বসতে হয় এবং ক্লিয়ার করে তারপরে লাইসেন্স নিতে হয়, এবং খুব টাফ এক্সাম হয়। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু কিছু কিছু দেশে ওই দেশে পড়া স্টুডেন্টদের জন্য কিন্তু ভেটেরিনারি এবং মেডিকেলের লাইসেন্সের এক্সাম দিতে হয়। বড় বড় দেশগুলিতে, ইউএস আমেরিকা বিভিন্ন দেশগুলিতে কিন্তু সেন্ট্রালি অনেক বড় এক্সাম হয় তোমার এই যে ভেটেরিনারি লাইসেন্সিং এক্সাম। খুবই খুবই টাফ এক্সাম হয় ওখানে। আউটসোর্সিং এর মাধ্যমে এক্সামের ব্যবস্থা করে বছরে 2 বার, এবং খুবই টাফ এক্সাম। আমি মনে করবো তোমরা এখনো লাকি, তাড়াতাড়ি পাশ করে লাইসেন্সের নিয়ে নাও। পরে এইটা হয়তো বা ইম্পোজ করবে গভর্নমেন্ট, করে ফেলতো বাই দিস টাইম। আমার মনে হয় যে এই যে করোনা আসার কারণে এটা পিছিয়ে গেছে। করোনার আগে আগে 2019 সালে এটা খুব তোড়জোড় শুরু হয়ে গেছিল, যে পরের বছর থেকে লাইসেন্সিং গভর্নমেন্টও ওইটা অ্যাপ্রোচড হয়ে গেছিল এক্সাম নেওয়ার জন্য, এবং ফাইন্যান্স করতেছিল এটা এফএও, মনে আছে আমার। যাই হোক, আমরা ডাক্তার হয়ে যাব, তাই না? ডাক্তার হওয়ার পর আমাদের কিন্তু কিছু এথিক্স মেনে চলতে হবে, হ্যাঁ, ভেটেরিনারিয়ান হিসেবে। সেই এথিক্স নিয়ে আমরা আজ আলাপ করব। তার আগে আমরা ভেটেরিনারিয়ান হইলাম, হওয়ার পর কিন্তু আমাদের কিছু আমাদের ওথ আছে, তাই না? মেডিকেল ডক্টর ফিজিশিয়ানদের একটা ওথ আছে, আমাদের ভেটেরিনারিয়ানদেরও একটা শপথ নিতে হয়। পাশ করার পর এই শপথটা নিতে হয়, যে ফিজিশিয়ানদেরও যেমন নিতে হয়, আমাদেরকে একটা শপথ নিতে হয়। সে শপথটা কি? ভেটেরিনারিয়ানস ওথ বলে, বা শপথ। দেখো ইংলিশ এই ধরনের হবে, বিং এডমিটেড টু দ্য আর। এই যে আমাদের যেটা বলতেছিলাম জুরিসপ্রুডেন্স, জুরিসপ্রুডেন্সটা হচ্ছে কি আমাদের, যেটা প্রথম দিনই বলেছি, যে আমাদের সাথে আমাদের কর্তব্য এথিক্স কি কি, এথিক্স কর্তব্য মেনে চলতে হবে, এবং আমাদের সাথে ক্লায়েন্টের বিহেভ কি ধরনের হবে, সেই যে সায়েন্সে আলাপ করা হবে, সেটা হচ্ছে কি ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স। এবং এখানে আমরা শুরুতে আসি কি ভেটেরিনারিয়ানস ওথ কি হবে? বিং এডমিটেড টু দ্য প্রফেশন অফ ভেটেরিনারি মেডিসিন, আই solemnly swear to use my scientific knowledge and skill for the benefit of society through the protection of animal health and welfare, the prevention and relief of animal suffering, the conservation of livestock resources, the promotion of public health, and the advancement of the medical science knowledge. এটা হলো কি ওথ। এটা মুখস্থ করে ফেলবা, হ্যাঁ, পাশ করে। হ্যাঁ, অ্যাটলিস্ট বাংলাটাও দেখাবো আমরা। বলা হচ্ছে যে এই প্রফেশনে আসার পর, বা এই প্রফেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর, যেটাই বলো না কেন, আমি শপথ করছি যে, খুব দৃঢ়তার সাথে অথবা নিবিড়ভাবে শপথ করছি যে আমি আমার যে সায়েন্টিফিক নলেজ আছে, স্কিল আছে, সেগুলি সোসাইটির বেনিফিটের জন্য কাজে লাগাবো। কিসের মাধ্যমে? আমরা এনিম্যাল হেলথ এবং ওয়েলফেয়ারকে প্রোটেকশন করব, এনিম্যালের সাফারিং কে রিলিভ করব এবং প্রিভেন্ট করব, এনিম্যাল রিসোর্স যেগুলি আছে সেগুলি কনজারভেশন করব। এর সাথে সাথে আমরা পাবলিক হেলথ, যেগুলি জুনোটিক ডিজিজ যেন না ছড়ায়, এবং পাবলিক হেলথ সাফারিং যেন না হয়, সেটা আমরা প্রমোট করব। সরি, এট দ্য সেম টাইম আমাদের যে ভেটেরিনারি মেডিকেল নলেজ আছে সেটিকে অ্যাডভান্সমেন্ট করব, আরো উন্নয়ন ঘটাবো। এর সাথে সাথে আরো বলা হচ্ছে, I will practice my profession
আহ I will practice my profession conscientiously with dignity and in keeping with the principles of veterinary medical ethics. বলা হচ্ছে যে তার পরের লাইনে বলা হচ্ছে যে আমি আমার যে প্রফেশনাল প্র্যাকটিসটা করব সেটা কনসিয়েন্সিয়াসলি করব, মানে কি মেটিকুলাসলি বা রিজনেবলি, প্রিসাইজলি। কনসিয়েন্সিয়াসলি মানে কি রিজনেবলি, অথবা মেটিকুলাসলি, অথবা হতে পারে প্রিসাইজলি উইথ, মানে কি তোমার সম্পূর্ণভাবে হ্যাঁ 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 কি থ্রোলি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে, মানে কি এটা খুব মানে তোমার বিবেচনা প্রসূত হয়ে, উইথ ডিগনিটি তোমার কি আত্মমর্যাদার সাথে, এবং ইন কিপিং উইথ দ্য প্রিন্সিপালস অফ ভেটেরিনারি মেডিকেল এথিক্স। ভেটেরিনারি মেডিকেল এথিক্স আছে, সেগুলি ধারণ করে তুমি এই প্র্যাকটিসটা করবা। তারপরের লাইনে বলা হচ্ছে আই অ্যাকসেপ্ট অ্যাজ এ লাইফ লং অব্লিগেশন দ্য কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট অফ মাই প্রফেশনাল নলেজ অ্যান্ড কম্পিটেন্স। বলা হচ্ছে যে আমার যে প্রফেশনাল নলেজ আছে সেগুলি আমি আমার জীবনকালে এগুলি আরো উন্নয়ন করতে চাইবো এবং কম্পিটেন্ট করতে চাইবো। তারপর তোমার সিগনেচার থাকবে, নাম থাকবে এবং ডেট থাকবে। এইটারই বাংলাটা আমরা দেখলে কেমন হবে? ভেটেরিনারিয়ানের শপথ। ভেটেরিনারি চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত হয়ে নিষ্ঠার সাথে শপথ করছি যে আমি আমার অধীত চিকিৎসা বিষয়ক সকল বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা, প্রাণী স্বাস্থ্য সংরক্ষণ এবং কল্যাণ সাধন, প্রাণীর রোগ প্রতিরোধ, ক্লেশ মোচন, প্রাণী সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের মাধ্যমে মানব সমাজের কল্যাণে প্রয়োগ করব। এরপর কি বিবেক, বুদ্ধি এবং মর্যাদাবোধ দ্বারা উদ্বুদ্ধ হয়ে ভেটেরিনারি মেডিকেল এথিক্স বজায় রেখে আমি আমার পেশায় আত্মনিয়োগ করব। তারপরে থার্ড লাইন হচ্ছে কি নৈতিক দায়িত্ব হিসেবে আমি জীবনব্যাপী আমি আমার পেশাগত জ্ঞান দক্ষতা ক্রমাগত উন্নয়নে সচেষ্ট থাকব। আচ্ছা, এরপর আমরা কি কোড অফ ভেটেরিনারি এথিক্স বলে কি ভেটেরিনারি যে নৈতিকতার যে নিয়মাবলী সেগুলি কি কি হতে পারে, কি কি নৈতিকতা নিয়মাবলী মেনে চলবো আমরা আমাদের দেশে। কিন্তু কিছু প্রত্যেকটা দেশের এথিক্যাল যে ডিসিশন, এক একটা দেশের এথিক্যাল ডিসিশন এক এক ধরনের হবে এবং তারা স্বাধীন, প্রত্যেকটা দেশ স্বাধীন তার ভেটেরিনারি এথিক্স অথবা মেডিকেল এথিক্স কি ধরনের হবে সেটা কিন্তু ডিসিশন নেওয়ার ফ্রি রাইট আছে। সেই হিসাবে আমাদের দেশও একটা ভেটেরিনারি এথিক্স এর কোড তৈরি করেছে, নিয়মাবলী তৈরি করেছে যে এগুলি অবশ্যই মেনে চলতে হবে এবং আমরা যারা প্রফেশনে থাকবো আমাদেরকে অবশ্যই এই কোড অনুসারে কন্ডাক্ট করতে হবে, রিপোর্ট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, সেটা হচ্ছে কি দ্য অনার এন্ড ডিগনিটি অফ আওয়ার প্রফেশন লাইজ ইন কোড অফ এথিক্স। বলা হচ্ছে যে আমাদের প্রফেশনের যে অনার এবং ডিগনিটি সেটা কিছু নৈতিকতার নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ আছে এবং যেগুলি এই প্রফেশনের প্রত্যেকটা মেম্বারকে গাইড করবে। সেটা কি বলা হচ্ছে যে এই যে এথিক্যাল কোডগুলি বা কোড অফ এথিক্স এগুলি আমাদের প্রফেশনে শুধুমাত্র অনার এবং ডিগনিটি বৃদ্ধি করবে না, এট দ্য সেম টাইম আমাদের সমাজে যে ইউজফুলনেস দরকারি সেটার কার্যকারিতা বাড়াবে, এট দ্য সেম টাইম এক্সাল্টস আওয়ার সোশ্যাল স্ট্যান্ডার্ড, আমাদের সামাজিক মর্যাদা বাড়াবে এবং আমাদের যে সায়েন্সটা যেটা আমরা পড়াশোনা করেছি সেটাকে প্রমোট করবে। আমরা যদি এই প্রফেশনাল এথিক্স মেনে চলি বা এথিক্যাল কোড বা কোড অফ এথিক্স মেনে চলি যেটা আমাদের জন্য তৈরি করা হয়েছে, সেটা আমাদের যেমন প্রফেশনাল ডিগনিটি এবং অনার বৃদ্ধি করবে, এট দ্য সেম টাইম আমাদের ইউজফুলনেস আমাদের প্রয়োজনীয়তা সমাজে বৃদ্ধি করবে, এট দ্য সেম টাইম আমাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড বৃদ্ধি করবে এবং আমরা যে সায়েন্স নিয়ে পড়তেছি সেগুলিকে আরো প্রমোট করবে, মানুষের মধ্যে আরো জনপ্রিয় করে তুলবে। বলা হচ্ছে যে কেউ যদি এই এথিক্সটা না মেনে চলে তাহলে সেটা হবে ডিসগ্রেসফুল এবং আনডিজায়ারেবল এবং আনএথিক্যাল।
হ্যাঁ, আনএথিক্যাল হবে। এবং যে কথাটা প্রথমে আমি বলেছিলাম যে প্রত্যেকটা দেশ ফ্রি টু ডিসাইড দ্য এথিক্যাল কোড ফর দেয়ার ভেটেরিনারিয়ানস অর আদার প্রফেশনালস। যেমন আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝবা, যেসব দেশে পর্ক আর কি শুকরের মাংস অ্যালাউড, আমাদের দেশে কিন্তু মুসলিম ডমিনেটেড দেশ, এখানে আমরা কি পর্ক নিয়ে কি করি, মানে ডিসকারেজ করা হয় এথিক্যাল, মানে কি রিলিজিয়াস কনটেক্সট থেকে। সো আমাদের এথিক্সে পর্ক সেল এবং এই ট্রিটমেন্ট এগুলির কথা কিন্তু খুব বেশি বলা থাকবে না, কিন্তু অন্যান্য দেশে, যেখানে আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, অন্য দেশে যেমন এটা যে কেন ভেরি করবে, অন্য দেশে ধরো পর্ক ডমিনেটেড, সেইখানের এথিক্স এবং গাইডলাইন গুলো কিন্তু ওইভাবে তৈরি করা হবে আর কি। সেই জন্য বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে এই কোডগুলি সাধারণত প্রফেশনাল যে কন্ডাক্ট সেইটার বেসিসে তৈরি করা হয়, এবং সেই প্রফেশনাল কন্ডাক্টটা সাধারণত ওই দেশের ওই সময়ে কন্টেম্পোরারি হয়, সিচুয়েশন এবং টাইম ডিমান্ডেড একটা কোড অফ এথিক্স তৈরি করা হয়, যেটা ওই দেশের প্রফেশনালরা, ভেটেরিনারি প্রফেশনালরা মেনে চলতে বাধ্য থাকে। এবং ওই দেশের অবশ্যই হেরিটেজ কালচার অনুসারে এই তোমার ইগুলি তৈরি করা হয়, কোড অফ এথিক্স তৈরি করা হয়, এবং সেই দেশের প্রফেশনালরা মেনে চলতে বাধ্য থাকে। প্রথমে আসি আমরা, প্রথম কোডটা কি, জেনারেল ডিপোর্টমেন্ট, মানে সাধারণ আচরণ। সাধারণ আচরণ কোডের প্রথমেই হচ্ছে কি জেনারেল ডিপোর্টমেন্ট বা সাধারণ আচরণ। সাধারণ আচরণ, আচরণ সাধারণত একটা মানুষের, একটা জেন্টলম্যান, একজন ভদ্রলোকের পার্সোনাল বিহেভিয়ার যেটা, সেইটাই আশা করা হয় যে আমাদের যে প্রফেশন আছে সেই প্রফেশনের প্রত্যেকটা মেম্বার একজন ভদ্র মানুষের যে আচরণ, পার্সোনাল বিহেভিয়ার, সেটা সবাই ধারণ করবে। প্রথম কথা, জেনারেল ডিপার্টমেন্টের মধ্যে বা সাধারণ আচরণের মধ্যে আমরা আশা করব, বা এই ভেটেরিনারি এথিক্স যেটা, তার যে কোড আছে, নিয়মাবলী আছে, তারা আশা করে ওভারঅল একজন ভদ্র মানুষের যে পার্সোনাল বিহেভিয়ার বা এটিকেট, সেইটা সব মেম্বাররা মানে চলবে বা সব মেম্বারের মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে all members of the profession must deport them in accordance with the spirit of this code। বলা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বার, এই যে প্রফেশনের যে প্রত্যেকটা মেম্বার, তাদের নিজেদেরকে নিয়োজিত করবে, তাদের কি ধরনের তারা ব্যবহার করবে সেটা অবশ্যই হতে হবে যে কোডে যে ধরনের নিয়মাবলী বলা আছে তার স্পিরিটে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্পিরিট অফ দিস কোড, মানে কি এই কোডে যে নিয়মাবলী বলা আছে, বলে প্রত্যেকটা মেম্বার তাদেরকে নিজেদেরকে নিয়োজিত করবে ওই অনুসারে, ওই অনুসারে চলার জন্য নিজেদেরকে নিয়োজিত করবে। বলা হচ্ছে যে এইখানে দেখো, প্রফেশনাল লাইফ ইজ টু কমপ্লেক্স টু ক্লাসিফাই ইন টু এ সেট অফ রুলস অনস ডিউটিস অ্যান্ড অব্লিগেশন টু ক্লায়েন্টস, কলিগস অ্যান্ড সিটিজেন্স। বলা হচ্ছে যে প্রফেশনাল, যে প্রফেশনেই থাকুক না কেন মানুষ, বিশেষ করে যেগুলি সেবামূলক প্রফেশন, লাইক মেডিকেল প্রফেশন, ভেটেরিনারি প্রফেশন, লাইক তোমার আছে অ্যাডভোকেটশিপ, মানে কি ল প্রফেশন, কিছু কিছু প্রফেশনাল আছে, কিন্তু কি বলে সেটাকে, পড়াশোনা বা প্রফেশন আছে, ডিগনিফাইড প্রফেশন আছে, যেমন ল প্রফেশন যেগুলি বললাম আমি, সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশন, এগুলি কিন্তু খুব কমপ্লেক্স, এবং তোমার কিছু, মানে তোমাকে মেনে চলতে হয়, কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, তোমার কি কি ডিউটি আছে সেগুলি সম্পর্কে সজাগ থাকতে হয়, সেই অনুসারে অ্যাক্ট করতে হয়, এবং তোমার বাধ্যবাধকতা কি তোমার ক্লায়েন্টের প্রতি সেটা মেনে চলতে হয়, এবং তোমার যে কলিগ আছে তাদের প্রতি কি অব্লিগেশন তোমার, এবং অ্যাজ এ সিটিজেন, আদার সিটিজেনের এর সাথে তুমি কি ধরনের অ্যাক্ট করবা বা তোমার কন্ডাক্ট করবা, সেগুলি কিন্তু বলা থাকে। এরপর আসে কি, এই গেল হলো কি জেনারেল ডিপার্টমেন্ট, এরপর আসে কি পার্সোনাল ডিপার্টমেন্ট অ্যান্ড অব্লিগেশন অফ এ ভেটেরিনারিয়ান। বলা হচ্ছে পার্সোনাল আচরণটা কেমন হবে, ব্যক্তিগত আচরণ কেমন হবে। এখানে বলা হচ্ছে যে একজন ভেটেরিনারিয়ান একটা লার্নড এবং স্কিল প্রফেশনের একজন মেম্বার।
যেহেতু একজন লার্নড এবং স্কিল প্রফেশনের একজন মেম্বার, সো এই প্রফেশনে স্ট্রিক্ট যে এথিক্যাল কন্ডাক্ট গুলি আছে সেটা তার উপরে অ্যাপ্লাই হবে, সেটা অবশ্যই মেনে চলতে হবে, যেটা তোমার সাধারণ একজন সিটিজেনের কিন্তু ওইগুলি মানতে হয় না। হ্যাঁ, দেখো অন্য প্রফেশনে কিন্তু অনেক নিয়ম কানুন মানার দরকার নাই। হ্যাঁ, প্রত্যেক প্রফেশনে কিছু না কিছু নিয়ম কানুন থাকে। আবার ধরো যারা সাধারণ জনগণ আছে তাদের রাষ্ট্রের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, যে ট্যাক্স দিতে হবে, ক্রাইম করা যাবে না। তোমরা জানো সিটিজেন হিসেবে কি কি রাইট আছে, সিটিজেন হিসেবে কি কি মানে তোমার মানে রুলস মানতে হয়, এগুলি জানো। কিন্তু এই যে আমাদের ভেটেরিনারি প্রফেশন, যেহেতু আমাদের একটা স্কিল্ড এবং লার্ন প্রফেশন, স্পেশালাইজড প্রফেশন, এই প্রফেশনে স্ট্রিক্ট এথিক্স মেনে চলতে হয়, যেটা অন্য সাধারণ সিটিজেনের উপর অ্যাপ্লিকেবল না, সেটা বলা হচ্ছে নো মেম্বার শ্যাল ইউজ এ প্রফেশনাল ডিগ্রি অর ডিপ্লোমা টু হুইচ is not entitled, or any degree or diploma or title granted by an institution declared unworthy by contemporary institution of its class. এখানে বলা হচ্ছে তুমি ডিবিএম ডিগ্রিধারী, আবার তুমি কি পাশ করলা, এলএলবিও পাশ করলা, যখন তুমি কার্ড বানাইলা লিখলা কি সাইফুল ইসলাম ডিবিএম এলএলবি, তুমি লিখতে পারবা না এটা। যে ডিগ্রিটা তোমার জন্য এন্টাইটেলড না, তোমার প্রফেশনের সাথে সঙ্গতিপূর্ণ, কিংবা তুমি ধরো এমবিএ করেছো উত্তরা ইউনিভার্সিটিতে সে ফর এক্সাম্পল, অথবা এমন ইউনিভার্সিটিতে তুমি এমবিএ করলা, এমবিএ তো তুমি তোমার প্রফেশনের সাথে লিখতেই পারবা না। সাথে ধরো একটা এমপিএইচ পাবলিক হেলথ ডিগ্রি করলা, সেটা তো লিখতে পারবো। তো হয়তো বললে যে আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করবো, আমি পাবলিক হেলথে ডিগ্রি করছি কোন ইউনিভার্সিটি থেকে, একটা নাম কস্তে একটা ইউনিভার্সিটি থেকে, যে ইউনিভার্সিটির ধরো ওই ইউজিসির কি নাই, এফিলিয়েশন নাই, এই ধরনের তুমি এক হলে তুমি আনপ্রফেশনাল কোন ডিগ্রি যেগুলি তোমার সাথে সঙ্গতিপূর্ণ না, যেটা এলএলবি বললাম, তারপর বললাম কি এমবিএ বললাম, এগুলি তো তুমি লিখতে পারবে না। সাথে তোমার যদিও রেলিভেন্ট কোনো ডিগ্রি থাকে, বাট ডিগ্রি যেখান থেকে নিয়েছো সেই ইনস্টিটিউশনের যদি পারমিশন না থাকে, গ্রান্ট না থাকে প্রপার অথরিটি দ্বারা, সেই ডিগ্রি তুমি ইউজ করতে পারবে না। তারপর বলা হচ্ছে কি নো মেম্বার শ্যাল বি টাইটেল লিটল or injure the professional standard of another member of the profession or unnecessarily condemn the character of his professional act or will not behave in a manner undesirable in or unbecoming of a man of this profession. এখানে বলা হচ্ছে যে ধরো তুমি এই কি ভেটেরিনারিয়ান, তাই না, তুমি অন্য একটা প্রফেশনের কাউকে ছোট করতে পারবা না। তুমি ভেটেরিনারিয়ান, ধরো ডেন্টিস্ট সে ফর এক্সাম্পল, ডেন্টিস্ট তুমি বললো যে আরে দাঁতের ডাক্তার, কিংবা আমাদের ক্ষেত্রেই উল্টো হয়, এটা আমাদেরকে মানে লিটল করে অথবা প্রফেশনাল ইনজিউর করে, আঘাত করে। আমরাও সেরকম কোনো প্রফেশনকে কাউকে ছোট করতে পারবো না, আঘাত করে কিছু বলতে পারবো না, কন্ডেম করতে পারবো না, ঘৃণা করতে পারবো না। হ্যাঁ, এবং এমন বিহেভ করতে পারবো না যেটা ওই পার্সন, অন্য প্রফেশনের যে পার্সনটা আছে সে আঘাতপ্রাপ্ত হয়। তারপরে আসছে কি অল মেম্বার্স শ্যাল কমপ্লাই উইথ দ্য কমন ল গভর্নিং দেয়ার অব্লিগেশন টু দেয়ার ক্লায়েন্টস অ্যান্ড শ্যাল ওবে উইদাউট অবভিয়াস ফল্ট the official public regulation and law governing their acts and shall create a good image as a veterinary practitioner by paying genuine attention to the problems of the clients. এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বার অবশ্যই কমপ্লাই করবে কমন যে ল গুলি আছে, যেগুলি তোমাকে ডাইরেক্ট করবে ক্লায়েন্টের সার্ভিস ওরিয়েন্টেড যে ল গুলি আছে। আমাদের ক্লায়েন্টকে অ্যানিমেলের ওনার, তাই না, তাদের প্রতি যে আমাদের বাধ্যবাধকতা এবং এই রিলেটেড যে ল গুলি আছে সেগুলি অবশ্যই আমার সব মেম্বারকে কমপ্লাই করতে হবে। মানে কি সেটার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং অবশ্যই মেনে চলবে, শ্যাল ওবে দ্যাট ল। হ্যাঁ, সাথে সাথে কি এগুলি তো মেনে চলতে হবে, কমপ্লাই করতে হবে, মেনে চলতে হবে, এট দ্য সেম টাইম তোমার গুড ইমেজ ক্রিয়েট করতে হবে ভেটেরিনারিয়ান হিসেবে। কিভাবে?
জেনুইন অ্যাটেনশন পে করতে হবে টু দ্য প্রবলেমস অফ দেয়ার ক্লায়েন্টস। ক্লায়েন্টের যে প্রবলেমগুলি সেগুলির প্রতি তোমার জেনুইন অ্যাটেনশন পে করতে হবে। তারপরে আমরা আসি কি, অল মেম্বার্স শুড বি obliged to make careful use of this knowledge and skill and should, as a representative of the profession, never refuse advice or treatment without good cause। বলা হচ্ছে কি, প্রত্যেকটা মেম্বারের, ভেটেরিনারি প্রফেশনের প্রত্যেকটা মেম্বারে তার নলেজ এবং স্কিলের কেয়ারফুল ইউজ করতে হবে। তোমার নলেজ আছে, স্কিল আছে, এবং সেগুলি কেয়ারফুলি ইউজ করতে হবে, যচ্ছেতাই ইউজ করা যাবে না। এবং তুমি কোনো পেশেন্টকে বলতে পারবে না যে আমি ট্রিটমেন্ট করব না এবং অ্যাডভাইস দেব না, এই কথাটা বলা যাবে না। যদি সেখানে খুব একেবারে জেনুইন কোনো কজ থাকে, যেমন হইতে পারে এমন, ধরো সাইফুল, ওই যে আরেকজনের নাম হলে ভালো হতো, আব্দুল হাই, ধরো একটা ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করে 2 দিন পার হয়েছে, ওনার ডাকলো যে সাইফুল ইসলাম আপনি তো আরো ভালো ডাক্তার, আপনি এসে ট্রিটমেন্ট করেন। তখন কিন্তু তুমি না করতে পারবা, বলছে না আমি এটা ট্রিটমেন্ট করবো না, কারণ আমার ফেলো আব্দুল্লাহ এই ট্রিটমেন্ট শুরু করছে। এটা হলো গুড রিজন বা গুড কজ, মানে তুমি রিফিউজ করার গুড কজ। আদারওয়াইজ তুমি কিন্তু কোথাও ট্রিটমেন্ট রিফিউজ করতে পারবে না। যেমন ডাক্তারদের ক্ষেত্রে ধরো করে হইলো বিএনপি, তাই না, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় নেতা, হ্যাঁ, ডাক্তার, এখন একজন আওয়ামী লীগের কালপ্রিট, হ্যাঁ, ধরো এমপি, সে স্বৈরাচারের মানে আর কি, এবং তার ডাইরেক্ট নির্দেশে ধরো ছাত্র খুন হয়েছে, সে সামহাও এফেক্টেড হয়েছে, ওই ডক্টরের কাছে গেছে। এইটা বলতে পারবে না অ্যাজ এ ডক্টর, ওই বৈষম্য বিরোধী নেতা ডাক্তার বলতে পারবে না আমি একে ট্রিটমেন্ট করব না, কারণ এ ছাত্র মেরে ফেলছে। ওইখানে তার সম্পর্ক হচ্ছে কি কিন্তু স্যার পেশেন্ট এটা এবং, হয়েছে কিন্তু স্যার। আচ্ছা হোক, সেটা ভিন্ন, সেটা ভিন্ন, জি স্যার, সেটা ওইটা নিয়ে আলাপ করো না। দেয় নাই, হসপিটালেও ঢুকাইতে দেয় নাই স্যার না না যারা না না, এই যে আহত এটা ছিল। এইটা হচ্ছে আমাদের মতের দেশে। আন্ডারে যে আমি যে হ্যাঁ মানে যেই আসুক না কেন তাকে আমার সার্ভ করতে হবে অ্যাজ এ ডক্টর। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের আমাদের দেশে সবার অনেক মধ্যে। কিছু, আমাদের দেশে অনেক কিছু হয়, ওগুলি এক্সাম্পল না। জি স্যার। কিন্তু আমাদের দেশে এটা এইরকম হতে পারে, তোমার ধরো কোনো তুমি বৈষম্য বিরোধী নেতা, তোমার আওয়ামী লীগের একজন গরু আসছে, যে না এই ট্রিটমেন্ট করবো না, ও খুব খারাপ মানুষ, ও মানুষ মেরে ফেলছে, আমি না, এটা বলতে পারবে না। হুম, তখন তোমার সাথে সম্পর্ক ক্লায়েন্ট এবং তুমি ডক্টর, ভেটেরিনারিয়ান, ওকে। এরপর কনসালটেশন নিয়ে আর কি কি নিয়ম কানুন আছে। কনসালটেশন তুমি বুঝতে পারতেছো, তাই না, এক হলো সরাসরি অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান, তুমি গেছো চিকিৎসা করতেছো, আর হলো কি কনসালটেশন, কনসালটেন্ট, তাই না, তুমি পরামর্শ নিচ্ছ, হায়ার কারোর মাধ্যমে থেকে পরামর্শ নিচ্ছ। এই কনসালটেশনের কাজটা করার জন্য কিছু নিয়ম কানুন আছে, যারা কনসালটেন্ট হিসেবে কাজ করবে তাদের কিছু নিয়ম কানুন আছে। ধরো প্রথম কথায় বলা আছে, ওয়েন এ ফেলো প্র্যাকটিশনার অর ল্যাবরেটরি ওয়ার্কার অফিসিয়ালি employed veterinarian is called into consultation by the attending veterinarian. Findings and discussions with the client shall be handled in such a manner as to avoid criticism of the attending veterinarian by his client. এই কাজটাই আমাদের দেশে বেশি হয়। ধরো তুমি একটা পেশেন্ট হ্যান্ডেল করতেছো, আমি বললাম আমি পেশেন্ট হ্যান্ডেল করতেছি, আমি সামহাও কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি সাইফুলকে বললাম যে সাইফুল তুমি, আমি তো 2 দিন থাকবো অমুক জায়গায়, আমি ট্রিটমেন্টটা করতে পারবো না, ইউ আর মাই ফেলো অর ইউ আর ল্যাবরেটরি ওয়ার্কার, হ্যাঁ, তুমি গিয়ে ভাই একটু করো, এই কেসটা অ্যাটেন্ড করো। তুমি গেলা, গিয়ে কি করলা, ওইখানে দেখলা, পেশেন্টটা দেখে, ওইখানে এইটা করা যাবে না যে আচ্ছা আমার স্যার তো যে ট্রিটমেন্ট করছে, আসলে স্যার তো সে আগে পড়াশোনা করছেন, জানে টানে না, ভালো জানে না, ওষুধ ওষুধ সম্পর্কে ভালো জানে না, আচ্ছা দেখেন আমি করি, আমি ট্রিটমেন্ট দিই, উনি যা দিচ্ছে এর ভালো করেন। এইটা করা যাবে না তোমার। এটা করলে কি হবে, ওই যে ক্লায়েন্ট সে বলবে যে স্যার আপনি যে আগে ট্রিটমেন্ট করছেন আপনি তো ভুয়া, কিছুই জানেন না, আপনি কি ট্রিটমেন্ট করছেন, আমার গরু তো ভালো হয় নাই। এই আমাদের এই দেশে কিন্তু এই কাজটা আমাদের প্রফেশনে খুব বেশি হয়, মেডিকেল প্রফেশনে হয় না। তুমি যখন কোনো একজন ডাক্তারকে দেখায় আর একজন বড় প্রফেসরের কাছে গেছো, ওই ডাক্তার যখন প্রেসক্রিপশনটা দেখে কোনো দিন একটা কমেন্ট পাস করে না, আমি এ পর্যন্ত দেখিনি যে কি প্রেসক্রিপশন, ও তো কিছু জানে না, এটা বলে না। কিন্তু আমাদের এই প্রফেশনে এই জিনিসটা খুবই বেশি। ধরো একজন
ট্রিটমেন্ট করছে, আরেকজন বলতে আরে ভুয়া, উনি কিছু জানে না। দিস ইজ আওয়ার মিননেস। আমাদের মানে এটা কিন্তু খুব কমনলি দেখা যায় আমাদের, মানে এটা কি হীনমন্যতা আমাদের, আমি মনে করি আর কি, আমাদের এই প্রফেশনের। কেউ কিছু বলতে পারো এই বিষয়ে? স্যার কোয়াকরা এইগুলো বেশি করে স্যার। আচ্ছা, কোয়াকরা করুক, কোয়াক তো আর ভেটেরিনারিয়ান না, আমাদের প্রফেশনাল লোকজন করে। আমি তো ইন্টার্নি করেছি, আই হ্যাভ অর আই সিন ইট ইন মাই মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখছি যে এটা করে। জি স্যার। এটা করা যাবে না, কারণ তুমি ছোট করতে চাচ্ছ, তুমি নিজে বড় হতে চাচ্ছ, তো আলটিমেটলি তুমি তোমার প্রফেশনকে ছোট করতেছো এবং তুমি নিজে ছোট হচ্ছ, তোমাকেও আর একজন গিয়ে বলবে এটাই। সো প্রথম পয়েন্ট এইটা। সেকেন্ড পয়েন্ট, বি নাম্বার কি বলছে? বি নাম্বারে বলা হচ্ছে যে ধরো সেম কাজ, তোমার কোনো ইওলো, উপজেলা লাইভস্টক অফিসার একটা পেশেন্ট হ্যান্ডেল করতেছে, সামহাও তাকে ঢাকায় কোনো একটা মিটিং এ গিয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে, মিনিস্ট্রির কোনো মিটিং এ অথবা ডিএলএস এর মিটিং এ এই লাইভস্টক অফিসার চলে গেল ঢাকায়। আলটিমেটলি কে ওইখানে সেকেন্ড পার্সন কে? ভিএস। ভিএস কে বলে গেল যে ঠিক আছে, অথবা কোনো কনসালটেন্ট কে বলে গেল যে তুমি, আমি তো ঢাকায় যাচ্ছি, এই পেশেন্টটা তুমি হ্যান্ডেল করো। তুমি কি করলা? গিয়া বললা কি যে ঠিক আছে, আমি তো এটা দেখলাম, ঠিক আছে আপনার টাকা পয়সা দিতে হবে না, ফ্রি। অথবা ঠিক আছে স্যার কত বলছিল, 3,000 টাকা, ঠিক আছে 1,000 টাকা দিয়ে দেন। এইটা করা যাবে না। হুম। এইটা করা এইটা করা যাবে না, এটাও হয়, এটাও হয়। হুম। এটা করা যাবে না, কারণ কি, তোমার স্যার যদি, ইওলো যদি সে ফ্রি, তার অফিসিয়াল ডিউটির অংশ হিসেবে ওই পেশেন্টটা দেখতে থাকে, তাহলে তুমি ফ্রি করে দিতে হবে। তোমার এই টাকা পয়সা নিয়ে তোমার কথা বলা যাবে না। হ্যাঁ, তোমাকে পাঠানো হয়েছে, তুমি শুধু ওইটা অ্যাটেন্ড করবে, রেগুলার ট্রিটমেন্ট করবা। হুম। ফ্রিও করতে পারবে না, অথবা তোমার ওই কম্পেনসেশনও দিতে পারবে না সার্ভিসের। হুম। এইটা বলা হয়েছে। 3 নম্বরে বলছে কনসালটেশন শুড বি কন্ডাক্টেড ইন সাচ এ স্পিরিট অফ দ্য প্রফেশনাল কোঅপারেশন বিটুইন কনসালটেন্ট অ্যান্ড অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান as to assure the client's confidence in veterinarian medicine। মানে কি বলা হচ্ছে যে দেখো, কনসালটেশন সার্ভিস প্লাস অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান, ধরো তোমরা একটা করতেছো কি, একটা কেস হ্যান্ডেল করতেছো, আমাকে বললা যে স্যার একটু আপনি এসে একটু কনসালটেশনে কাজ করেন, আমরা একসাথে করি। আমি গেলাম, গিয়া আমরা যখন এই পেশেন্টটা দেখতেছি একসাথে, আমরা এমন ভাবে কোঅপারেশন করব বা কোলাবোরেট করব, হ্যাঁ, যেন অ্যান্টাগনিজম না হয়। গিয়ে তুমি আমাকে নিয়ে গেছো, আমি তোমাকে ধমকাচ্ছি, এই সাইফুল তুমি কি ট্রিটমেন্ট দিছো এটা, হ্যাঁ এটা কিছু হয় নাই তো, কি করছো তুমি, এটা কি, এটা হইলো? এরকম করা যাবে না। ভুল যদিও ভুল তো থাকতেই পারে, তুমি কারেকশন করে দিয়ে তোমরা ডিসকাশন করে ওইটা কোঅপারেশনের মাধ্যমে বা কোলাবোরেটিং ম্যানারের মাধ্যমে কি করতে হবে, ট্রিটমেন্টটা দিতে হবে, সো দ্যাট ক্লায়েন্টের কনফিডেন্স বাড়ে, এট দ্য সেম টাইম ভেটেরিনারি যে মেডিসিন আছে এটার আপহোল্ড হয়, সেই কাজটা করতে হবে। আরেকটা কাজ করা যাবে না, সেটা ধরো তুমি, আমি পাঠাইলাম তোমাকে সাইফুলকে, সাইফুল আমি ব্যস্ত থাকবো 5 দিন, দেশের বাইরে যাচ্ছি, তুমি এই পেশেন্ট গুলি দেখো। তুমি পেশেন্ট দেখতে গিয়া তুমি তাদেরকে নাম্বার ধরায় দিয়ে আসলা, যে আপনি আমাকে স্যারকে আর ফোন দিতে হবে না, আমাকে সরাসরি ফোন দিয়ে, কিন্তু তুমি যোগাযোগ করলা, ট্রিটমেন্ট খোঁজ নিয়ে এসে পরের দিন যোগাযোগ, যে আমার সাথে যোগাযোগ করেন এখন থেকে, স্যার কিছু না, আমার সাথে যোগাযোগ, এই কাজটা করা যাবে না। ঠিক আছে? Consultant shall not revisit the patient or client or communicate directly with the client without the knowledge of the attending veterinarian। ঠিক আছে, বুঝে গেছে? এরপর আসো ল্যাবরেটরি ওয়ার্কার্স যারা থাকে, অনেক সময় ল্যাবরেটরি ওয়ার্কার্সদেরকে কনসালটেশনের জন্য নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, যে ঠিক আছে এই প্যাথোলজিক্যাল ফাইন্ডিং পাচ্ছি এই কেসে, তোমার অপিনিয়ন কি বা আপনার অপিনিয়ন কি? এই যে ল্যাবরেটরি ওয়ার্কারটা যাবে, তারা কনসালটেশন করবে অ্যাটেন্ডিং ডক্টরের সাথে অ্যাজ ফেলো প্র্যাকটিশনার। ফেলো প্র্যাকটিশনার হইতে হবে। হ্যাঁ, মানে তোমার সহযোগী হবে ল্যাবরেটরি ওয়ার্কাররা, তারা তোমাকে সুপারসিড করবে না বা এমন কিছু করবে না যে তোমার মানে এটা এখানে ডিফেম হয় বা তোমার কি হয় আর কি, অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান যারা আছে তাদের। এফ নাম্বারে বলা হচ্ছে ইন নো ইনস্ট্যান্স অর আন্ডার নো সার্কামস্টেন্সেস শ্যাল এ কনসালটেন্ট টেক চার্জ
of a case or problem without the consent of all concerned, particularly when the client's financial obligation to the attending veterinary have not been adjusted. এখানে বলা হয়েছে ধরো তোমাকে আমি কনসালটেশনের জন্য পাঠাইলাম সাইফুলকে, তুমি কিন্তু ওই কেসটার বা ওই প্রবলেমটার চার্জ নিয়ে নিতে পারবে না। মানে চার্জ নাও মানে কি, ঠিক আছে এখন থেকে আমি দেখবো এটা, আর স্যারের কাছে যাওয়া দরকার নেই, এখন থেকে আমি দেখবো, এই চার্জটা নেওয়া যাবে না আনলেস আদারওয়াইজ আমি ওই কেসটা ওই ক্লায়েন্টের সাথে। কারণ এমন হয় ধরো একজন অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান কোন ট্রিটমেন্ট শুরু করছে, একটা লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, শুরুতে বললো কি ঠিক আছে স্যার 3,000 টাকা দিয়ে শুরু করলাম, যা খরচ হয় পরে দিব আমি। এর মাঝখান থেকে তুমি কনসালটেন্ট হিসেবে গিয়ে ওই ইটা নিয়ে নিলা, ওই প্রবলেমটা বা কেসটা তুমি নিয়ে নিলা তোমার উপরে। তাহলে কি যে অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান সে কি হচ্ছে, লুজার হচ্ছে ফাইন্যান্সিয়ালি। কারণ সে কি হচ্ছে, এখনো ওই ক্লায়েন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নাই, ঠিক আছে যে আমি আর করতেছি না, আমি এখান থেকে রিটায়ার করতেছি এই কেস থেকে, আপনি নতুন একজনকে নেন, ঠিক আছে, এটা করা যাবে না। No matter shall willfully place his professional knowledge, attainments, service at the disposal of any lay body or organized. এই প্যারাতে যেটা বলা হচ্ছে জিতে, এই কাজটা অনেকে করে থাকে, আমাদের স্বনামধন্য কিছু শিক্ষক আছে সে এই কাজটা করছে, এটা করা যাবে না। সেটা হচ্ছে কি, ধরো আমি প্রফেসর মেডিসিন, আমি একটা বই লিখে ফেললাম, এমন ভাবে বই লিখলাম যেগুলি ওই যে দেখে দেখে তোমার কোয়াকরা ট্রিটমেন্ট করতে পারে। হ্যাঁ, মানে আমার যে নলেজ স্কিল আছে সেগুলি এমন কোনো লে বডি, মানে কি অশিক্ষিত এমন মানুষ বা অর্গানাইজেশনকে আমি দিয়ে দেব না যেটা সে বিক্রি করে খেতে পারে, ফাইন্যান্সিয়াল গেইন বা পার্টিকুলারলি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। কারণ ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস কিন্তু ডিফিকাল্ট কাজ, আমি একটা বইয়ের মাধ্যমে কিন্তু এগুলো বুঝাইতে পারি না, তাই না? পারি? এটা বলো। আমি লিখে দিলাম এই যে তোমার বলে এলএসডির জন্য এই ট্রিটমেন্ট, অমুকের জন্য এই ট্রিটমেন্ট, এই ওষুধ, এই যে বই লেখে না অনেকে, এইটা করা যাবে না। লে বডি বা অর্গানাইজেশনকে এই ইটা দেওয়া যাবে না। অনেক স্যার আমাদের স্বনামধন্য শিক্ষক মন্ডলী অথবা ডাক্তাররা এটা কিন্তু করছে, অলরেডি করে, এটা করা যাবে না। যেন এই লে বডিটা ডায়াগনোসিস এবং প্রেসক্রিপশন করতে পারে না। এটা করলে কি হবে দেখো তাদের, এবং এটা তোমার মনিটারি গেইনের জন্য করা যাবে না। আরো কাজ করে, ওই যে কিছু প্রতিষ্ঠান আছে না 3 মাসের ট্রেনিং দেয়, ক্লাস নেয় কারা ওইখানে? সাইফুল, কেউ একজন বলো, ক্লাস নেয় কারা? স্যার ডিবিএম রে ক্লাস নেয়। আমরা ক্লাস নেই, আমরা গিয়ে ক্লাস নেই, তাই না? এতে কি করতেছি, আমাদের নলেজ স্কিল গুলিকে ওদের কাছে ট্যাবলেট আকারে তুলে দিচ্ছি, ওরা কোয়াক তৈরি করতেছি আমরা, ও গিয়ে ডায়াগনোসিস প্রেসক্রিপশন করতেছি। এবং এটা করতেছি আমি কিসের জন্য? পার ক্লাসে আমি 5,000 টাকা করে নিচ্ছি বা 2,000 টাকা করে নিচ্ছি, আমার মনিটারি গেইন, কমার্শিয়াল ইন্টারেস্টের জন্য করতেছি। এর ফলে কি হবে দেখো, ওই কোয়াকটা ওই 3 মাসের ট্রেনিং নিয়ে ভালো করে ট্রিটমেন্ট করতে পারবে না। এর ফলে তুমি কি করতেছো, তুমি ওই যে ক্লায়েন্ট তার ক্ষতি করতেছো, তার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, অনেক অনেক ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে না, ফলে সে ফিনান্সিয়াল লুজার হচ্ছে কে? ওই ওনার। এট দ্য সেম টাইম আমাদের যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এগুলি কিন্তু নষ্ট হচ্ছে, তাই না? এই কাজটা করা যাবে না। এরপর হচ্ছে কি, সুপারসেশন, অধিগ্রহণ। সেই কাজটা কি যেটা বলতেছিলাম আমি, যে কখন সুপারসিড করা যাবে বা সুপারসেশন করা যাবে। অধিগ্রহণ মানে কি, এটা একটা কেস আমি ট্রিটমেন্ট করতেছিলাম, মাঝখান থেকে 3 দিনের মাথায় আরেকজন এসে ওইটা নিয়ে নিবে। যে স্যারজনও যদি, মানে কি বলে, ওনারও যদি বলে তোমাকে যে ঠিক আছে আমি ওই স্যারকে দেখাইছি 2 দিন, এখন আমি ওই স্যারকে দেখাবো না, আপনার মাধ্যমে এখন ট্রিটমেন্ট করাবো, স্যার চলেন। আমরা কি করি, খুশিতে লাফাতে লাফাতে চলে যায়, আগের ডাক্তারের 5, 7টা 10, 12টা গালি দিয়ে দেয়, আরে কিসের থেকে পড়ছে, কিচ্ছু জানে না, এসব মানদাত্তার আমলের লোকজন, চলেন আমি আপনারে ই করে দিই, ট্রিটমেন্ট করি। হ্যাঁ, এখন থেকে আমি দেখবো, এটা করা যাবে না। করা যাবে কখন? কখন করা যাবে এটা? করা যাবে তখন যখন ওই ওনার তোমাকে চিঠি দিয়া জানাইলো যে আমি এই ধরনের ট্রিটমেন্ট, লিখিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে, যে অমুক সার্জনের মাধ্যমে করাচ্ছিলাম বা অমুক ডক্টরের মাধ্যমে, ভেটেরিনারিয়ানের মাধ্যমে করাচ্ছিলাম, বাট সে আর এই ট্রিটমেন্টটা করাবে না, বা মনে হচ্ছে যে সে আর ট্রিটমেন্ট দিয়ে করতে পারতেছে না, ওই ডক্টর বলতে হবে যে না আমি আর এই কেসটা হ্যান্ডেল করবো না, বা আমি যতটুকু জানি এ পর্যন্ত ট্রিটমেন্ট করছি, প্লিজ এখন আপনি
অন্য ডাক্তার দেখাইতে পারেন, ঠিক আছে? তখন তুমি ওই কেসটা সুপারসিড করতে পারবা, সুপারসেশন করতে পারবা, নিতে পারবা তোমার আন্ডারে, ওই কেসটা হ্যান্ডেল করতে পারবা। আদারওয়াইজ তুমি নিতে পারবে না। শুধু ওই ক্লায়েন্ট এসে বললে সাথে সাথে নিতে পারবে না। ক্লায়েন্ট এবং আগের যে অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান, তাদের যে সমঝোতা হয়েছে, হুম, এবং তারা এগ্রি করছে যে না, ওই ডক্টরও বললো যে না, আমি আর এটা কেসটা হ্যান্ডেল করবো না, অথবা এই কেসটা থেকে রিটায়ার করলাম আমি, অথবা আমার আর ট্রিটমেন্টে কাজ করতেছে না, আমি এনাফ, আমি যতটুকু জানি ট্রিটমেন্ট করে ফেলছি, আমি আর পারবো না, এরকম কোনো যদি ডকুমেন্ট দেখাতে পারে, তখন তুমি এই কেসটা নিতে পারবা। বাট তোমার আগের সার্জনের সাথে কল করে কথা বলে নিতে হবে যে ভাই বা স্যার, আপনি তো এটা ট্রিটমেন্ট করছিলেন, তো ক্লায়েন্ট তো চাচ্ছে আমার সাথে ট্রিটমেন্ট করার জন্য, আমি এখন কি করব বলেন। তখন তুমি জানতে পারবা। হুম। এটার বেনিফিটটা হলো কি, তুমি তোমার ফেলো যে আছে তাদের প্রতি যেমন সম্মান দেখাইলা, কার্টিসি দেখালে, এটিকেট দেখালে, এট দ্য সেম টাইম তার সাথে কথার মাঝে জানিয়ে নিলা যে আসলে স্যার, আমি তো এটা আসছি, আপনি কি কি ড্রাগ দিছিলেন বা কি কি আপনার মনে করেন কি কি হইতে পারে, এটা তার থেকে কিন্তু নলেজ নিতে পারো, এবং তুমি তোমার এখানে আগের হিস্ট্রির সাথে বা তার নলেজের সাথে তোমার নলেজ অ্যাকুমুলেট করে একটা ভালো ট্রিটমেন্ট করতে পারো, এবং এটা ভালো হওয়ার চান্স বেশি থাকে। বুঝা গেছে কিনা সুপার সেশন সম্পর্কে, সাইফুল? হ্যালো? জি স্যার, জি স্যার। লম্বা হয়ে যাচ্ছে ক্লাস না অনেক? হ্যাঁ সাইফুল? স্যার একটা একটার মধ্যে শেষ করে দিলে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি আমি। এরপর আসে কি, ক্যানভাসিং। ক্যানভাস করা যাবে না। হ্যাঁ, তুমি নিজে অথবা তোমার কোন লোকজন দিয়ে তোমার পক্ষে ক্যানভাসিং করানো যাবে না যে আমার স্যার অমক, সে সেই রকম স্পেশালিস্ট, অমক স্পেইং, কি বলে, বিড়ালের স্পেইং এ তো একেবারে নাম্বার ওয়ান ইন বাংলাদেশ। হ্যাঁ, এরকম ক্যানভাসিং করানো যাবে না, ঠিক আছে? স্যার, হ্যাঁ, প্রয়োজনের কারণে না বলতেছি ওগুলি ওই আছে, আছে ওগুলি স্পেইং আছে, ওগুলি ওয়াশটা কি? ক্যানভাসিং না। হ্যাঁ হ্যাঁ, ওগুলি আছে, আমি আসতেছি। সেটা অন্য অ্যাডভার্টাইজমেন্ট, নট ক্যানভাসিং, ঠিক আছে? ক্যানভাসিং না স্যার, কোনটা, মানে আমি ধরো, এরকম একটা জিনিস পড়ার চেষ্টা করছি, তো এই জন্য আমি জাস্ট না কনসালটেশনের জন্য না, একটু আমি জিজ্ঞেস পড়াইলে ক্লিয়ার করছি। হবে। দেখো, ক্যানভাসিং কোনটা, এই যে তোমার কিছু গ্রুপ লোক আছে বলা, অথবা তুমি নিজেই বললা আমাদের প্রফেশনে এই কাজটা খুবই খুবই বেশি হয়, একেবারে মানে আমরা টাকার জন্য আমরা আসলে কি মানুষ হইতে পারি না, ভেটেরিনারিয়ান হই, বুঝছো? আমি আমার স্টুডেন্টদেরকে লাইভ ক্লাসে আমি অনেক কথা বলি, বুঝছো? আমাদেরকে প্রচন্ড মানুষ স্যার, হইতে আমি হবে। এটা শিকার স্যার। হ্যাঁ, আমাদেরকে মানুষ হইতে হবে, বুঝছো? এই প্রফেশনে শুধু টাকার জন্য যে আমরা কি করি না করি এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আমার মানে সময় নাই, নাহলে আমি তোমাকে বলি, আমি যখন ইন্টার্নি করেছি, আমি যে সিনারিও দেখছি আমি ফিল্ডে, আমি তো প্রথমে এই প্রফেশনে আসতেই চাইনি, যে মানে আই ওয়াজ মানে কম্পেলড টু কাম ইন দিস অর স্টাডি দিস সায়েন্স। হ্যাঁ, আমার ফাদারের কারণে এটা পড়তে হবে, নাইলে সেই হবে। পড়ছি, পরে আমি কিন্তু এই প্রফেশনে থাকতে চাইনি। ইন্টার্নশিপ অথবা অন্য টাইমে তাদের গেট আপ সেট আপ দেখে আমার মোটেও একেবারে আমাকে এনকারেজ করে নাই, ওই সময়ের কথা বলতেছি আমি। এবং আমি সাধারণ জেনারেল বিসিএস দিয়েছি, কিন্তু এটা উইদাউট, এটা কোনো চয়েসই দেইনি আমি। এবং প্রথমবারই আমি কিন্তু বিসিএস, 27 বিসিএস এ তো তোমার পাওয়া আর কি, পোস্টাল ক্যাডার পাওয়া, সেকেন্ড ছিলাম আমি পোস্টাল ক্যাডারে। হ্যাঁ, যাই হোক, সেটাও আমি আর করি নাই। পরে আমি টিচিংটার আমার কাছে ছিল, আমি টিচিং এ চলে আসছে। আমি তোমাদেরকে ডিমোরালাইজ করতেছি না, এই কথাগুলি বলার কারণ হচ্ছে তোমরা এই এখন সিচুয়েশন কিন্তু অন্য ধরনের। এখন কিন্তু প্রচুর স্মার্ট ছেলে মেয়ে এই প্রফেশনে আসছে, এবং তাদের অফিস গেট আপ সেট আপ, তাদের বসা, বাচনভঙ্গি, কথা কিন্তু অনেক সুন্দর। স্পেশালি এখন প্রাইভেট প্র্যাকটিশনার যারা, তাদের ঢাকা শহরের অফিস, তাদের কমিউনিকেশন, এভরিথিং ইজ ভেরি নাইস। হ্যাঁ, অ্যান্ড দে আর আপহোল্ডিং দ্য প্রফেশন নাইসলি। এবং আমি বিলিভ করি তোমরাও শুধুমাত্র কিছু টাকার জন্য এমন কিছু করবা না যেটা আসলে আমাদের প্রফেশনকে অ্যাজ এ হোল ছোট করে। হুম। তোমাদের চলন বলন, আমার দেখা এদিক দিয়ে পান খাচ্ছে, পানের পড়তেছে, মানে
এই ডাক্তারি করতে চলে যাচ্ছে আর কি, হ্যাঁ, পান খাচ্ছে, কি ড্রেস মেসের কি অবস্থা, হ্যাঁ, মানুষ দেখলে ভাই ডাকতেছে আর কি, অন্য এগুলো আমার চোখে দেখা আর কি। এখন যদিও এগুলো অনেক চেঞ্জ হয়েছে, এবং আমি বিলিভ করি তোমরা যারা থার্ড ফোর্থ জেনারেশন ভেটেরিনারিয়ান আসতেছো এই দেশে, তোমরা আরো চেঞ্জ করবা অফিস, তোমাদের চলন বলন অমুক তমুক সবকিছু চেঞ্জ হবে, তোমাদের আচরণ, এগুলিই পড়ানো হচ্ছে, যে কোড অফ ভেটেরিনারি এথিক্স, হ্যাঁ। সো ক্যানভাসিং করা যাবে না তোমার গ্রুপের লোক দ্বারা অথবা তোমার নিজের। ধরো একটা খামারে তুমি কাজ করতেছো, একটা ধরো 10,000 লেয়ার মুরগির খামারে তুমি কাজ করতেছো, হ্যাঁ, পাশের লেয়ার খামারে তোমার গিয়ে বলা যাবে না আমি তো ওই যে ডায়মন্ডে কাজ করি, তা আপনারটাতে কে করতেছে ও তো ভালো জানে না, আমি কিন্তু ওইখানে দেখেন প্রোডাকশন তো অনেক বেশি, আপনি মানে দেখেন এই মানে এটা কিন্তু তোমার পক্ষে ক্যানভাসিং। অথবা তোমার জুনিয়র চেলা চামুন্ডা গিয়ে বললো আমার স্যার তো অমুক জায়গায় এই যে কোয়াকরা এটা করে সাধারণত, আমার স্যার তো ওই ডায়মন্ডে কনসালটেন্ট, মাসে তাকে 5 লাখ টাকা করে দেয়, এবং মুরগির লেইং রেট অনেক বেশি, হ্যাঁ, এগ পাওয়া যাচ্ছে বেশি, এইরকম কনভিন্স করার চেষ্টা করি, এটা করা যাবে না। হয়তো ভাই ডায়মন্ডে তুমি কাজ করতেছো, মাঝখান থেকে ডায়মন্ডের মালিক চিন্তা করলে সে প্রফেশন চেঞ্জ করবে, আর একজনের কাছে বিক্রি করলো, এখন যে নতুন যে কিনে নিল তার কাছে বলা যাবে না, কি আবার অ্যাপ্রোচ করা যাবে না যে দেখেন আমি তো এখানে 10 বছর যাবত খুব সাকসেসফুলি করতেছি, তা আমি কন্টিনিউ করি আপনার এখানে ট্রিটমেন্ট না। ওই নতুন মালিক এসে যদি ফিল করে তোমাকে রাখবে, দেন দে উইল কন্টিনিউ ইউ, আদারওয়াইজ ইউ ক্যানট কনভিন্স দ্য ওনার অফ দ্য অর নিউ ওনার দ্যাট আই ওয়ান্ট টু কন্টিনিউ দিস। অনেক কিছু মেনে চলতে হবে, রেসপন্সিবিলিটি, বুঝছো। অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলতেছিলাম আমরা, অ্যাডভার্টাইজমেন্ট করার ক্ষেত্রেও আমাদের কিছু বিধি মেনে চলতে হবে। আহ, বলা হচ্ছে যে registered veterinary surgeon or veterinary practitioner should not attend to secure clients or gain reputation by any kind of advertisement in the press, but this not prevent him from publishing articles in professional journals, popular press, broadcastings, or appear on television. He should not call himself as a consultant, specialist, canine or feline surgeon, etc., etc. বলা হচ্ছে যে তুমি ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণের জন্য বা তোমার পার্সোনাল রেপুটেশন গেইন করার জন্য প্রেসে তোমার নাম ধাম অমুক তমক লিখে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবা না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবে তুমি কি করতে পারবা, তুমি ঢাকা শহরের উত্তরাতে প্র্যাকটিস করো, তুমি প্রফেশনাল বিভিন্ন জার্নাল আছে, প্রেস আছে, ব্রডকাস্টিং মিডিয়া আছে, এগুলিতে গিয়ে তুমি এপিয়ার করতে পারো নিজেকে। মানে কি, বিভিন্ন সমস্যা নিয়ে এখন হয় না অনেক প্রাণীর সমস্যা অমুক তমুক নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়, কৃষি বিষয়ক সমস্যা অথবা প্রাণীর সমস্যা, সেখানে তুমি যেতে পারবা, অথবা জার্নালে লিখতে পারবা, অথবা পেপারেও লিখতে পারবা যে এই ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস এই সময়ের প্রাদুর্ভাব অনেক বেশি হচ্ছে, এগুলি নিয়ে লিখতে পারবা। তুমি লিখলে কি হবে, যারা সচেতন তারা পড়ে কিন্তু তোমার কাছে অ্যাট্রাক্টেড হবে তোমার প্রতি। তুমি নিজের কথা বললে না, কিন্তু সাইন্টিফিক্যালি তুমি তোমার মানে তোমার তোমার স্কিলটা তুলে ধরলা, এটা করা যাবে। কিন্তু তুমি সরাসরি পেপারে এইরকম অ্যাড দিতে পারো না, এখন ফেলাইন প্যানলিকোমানি হচ্ছে, আমি হলাম সর্বশ্রেষ্ঠ ডাক্তার উত্তরাতে, আমার কাছে আসেন, আমি এটার সলিউশন করে দেবো, এই ধরনের বলতে পারবে না। টিভি, রেডিও অথবা প্রেসে কোনো লেখা লিখলে বা কোনো বিষয়ে ডিসকাশন করলে ওই অ্যাঙ্কর অথবা ওদেরকে বলে দিতে হবে যে আমার এখানে ক্যানাইন স্পেশালিস্ট, ক্যানাইন সার্জন, কনসালটেন্ট এই শব্দগুলি ইউজ করবেন না। ভেটেরিনারি ডক্টর যেটা একেবারে এথিক্যাল সেটাই লিখতে হবে। আমরা কি করি, ক্যানাইন স্পেশালিস্ট, বার্ড স্পেশালিস্ট, পোল্ট্রি স্পেশালিস্ট, এগুলি লেখা যাবে না, কারণ এগুলি অথরাইজড কোনো আমাদের আইডেন্টিটি না, ঠিক আছে। তবে বলা হচ্ছে যে এখানে যেটা বললাম আর কি, এইভাবে করতে হবে আর কি। এরপর হলো অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট। কি কি মানে অবজেকশনাল অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা যাবে না, অ্যাডভার্টাইজিং পার্সোনাল সুপিরিয়রিটি ওভার ওয়ানস কলিগ। যেমন পেপারে দিয়ে দিলা সাইফুলের চেয়ে আব্দুল হাই
বলে আব্দুল হাই লিখলো সাইফুলের থেকে এই এলাকার আমি যত ডাক্তার আছে তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ ডাক্তার, পেপারে দিয়ে দিলাম অথবা ইমেল করলাম, ফেসবুকে দিয়ে দিলে, এটা করা যাবে না। তুমি যে সুপিরিয়র এটা করা যাবে না, এই ধরনের মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না। অ্যাডভার্টাইজিং সিক্রেট রিমেডিস ফর এক্সক্লুসিভ মেথড, বললা যে এই স্পেইং এর এমন একটা টেকনিক জানি আমি যে আপনার বিড়ালের কিচ্ছু হবে না, টেরও পাবে না, আসবে আর চলে যাবে, 5 মিনিটের মধ্যে আমি রিমেডি করে দেবো। এই ধরনের কোনো ধরনের টেকনিক সম্পর্কে, সিক্রেট রিমেডি সম্পর্কে তোমাকে অ্যাডভার্টাইজ করা যাবে না। অ্যাডভার্টাইজিং ফিক্সড ফিস ফর গিভেন সার্ভিসেস, বলে দিলা যে এই স্পেইং এত টাকা আমি করে দিচ্ছি, এরকম কোনো এত টাকায় করা হয় ডক্টর সাইফুল ইসলাম কি বলে ডিবিএম কি বলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অমুক অমুক তমুক এই সেই এগুলি করা যাবে না। অ্যাডভার্টাইজিং কেস রিপোর্ট এলিসলি আনইনটেনশনাল, মানে কি এটা বলা হচ্ছে যে তুমি একটা বললা যে আমি অমুক কেস, আমি ডাক্তার অমুক, এই এলাকার ডাক্তার যে এই কেসটা সফলতার সাথে হ্যান্ডেল করছে, এই ধরনের কথা লেখা যাবে না। অ্যাডভার্টাইজিং হসপিটাল এন্ড অফিস ইকুইপমেন্ট এন্ড স্পেশাল সার্ভিসেস রেন্ডার হেয়ার উইথ, বলা হলো যে সাইফুল ইসলামের হসপিটাল, এখানে আছে কি আল্ট্রাসোনোগ্রাফ, উন্নত মানের বিশ্বের অমুক তমুক সার্ভিস, এই সেইগুলি করা যাবে না। অ্যাডভার্টাইজিং ইন এ সিটি কমার্শিয়াল টেলিফোন অর এনি ওয়াইডলি সার্কুলেটেড ডাইরেক্টরি, বলা হচ্ছে যে কোন একটা সিটিতে ওই পোস্টারিং করা, কমার্শিয়াল টেলিফোনে মানে গ্রামীণ ফোনে বলে দিলা যে সাইফুল ইসলাম সম্পর্কে এই মানে, অথবা এখন তো ফেসবুক আসছে তাই না, ফেসবুকের কোন একটা ইয়াতে লিঙ্কে ভিডিও দেখতে হলে আগে সাইফুলের একটা অ্যাড দেখতে হবে তাই না, সে ধরনের করা যাবে না। টু পাবলিশ দ্য নেম অফ ভেটেরিনারিয়ান ইন ডিরেক্টরিজ অ্যাজ এ স্পেশালিস্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ সার্টেন ডিজিজ, বলা হচ্ছে যে অনেক সময় ডিরেক্টরি বের হয় না, ধরো কোনো একটা পোলট্রির অথবা কি বলে পেট এই ট্রিটমেন্ট বিষয়ক অথবা কোনো একটা সাময়িকীতে তোমার একটা দিয়ে দিলা, কভার পেজে, ব্যাক কভার পেজে তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলা যে তুমি এই স্পেশাল টেশাল এগুলি করা যাবে না। অ্যাডভার্টাইজিং ইন সাইফুল শেষ করে দেই না, এইটুকু আগের পর্যন্ত থাকি 7 পর্যন্ত। স্যার শেষ করে দেন জি স্যার। স্যার, জি স্যার, ঠিক আছে, আমরা তাহলে কাল করতে পারবা? জি স্যার পারবো। স্যার কয়টা? এটা শেষ করে দিলেন স্যার। হ্যাঁ শেষ, না এই পর্যন্ত থাকি, কারণ আরো আছে, অনেক কথাবার্তা আছে, এগুলি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে অনেক কথা আছে। স্যার আমার একটা সমস্যা শেয়ার করি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই আমি স্পেন শেখার জন্য একটা গ্রুপে পোস্ট করছিলাম যে সর্বনিম্ন কম রেটে স্পেন করানো হবে। হুম, সো এইটা কি স্যার কোনো প্রবলেম করতে পারে বা এটা কোনো সমস্যা করতে পারে? এইটা তো আসলে শোনো, এই যে আমি নিয়ম কানুনগুলির কথা বলতেছি না, এই যে নিয়ম কানুনগুলির কথা বলতেছি না আমি, এই নিয়ম কানুনগুলি জি স্যার। ম্যাক্সিমাম মানুষ মেনে চলে না, কিন্তু সিন্স ইউ আর এন্টারিং ইনটু দ্য প্রফেশন, তুমি তো এখন তো তুমি ডক্টরই না, তুমি তো এটা করতেই পারবে না। না তোমার স্যার এটা মানে একজন ভেটেরিনারি সার্জনের সান্নিধ্যে স্যার এটা আমি ওনার কাছে শিখার জন্য আমি চেষ্টা করছিলাম কালেক্ট করার জন্য। তুমি আরো এরকম তোমার আছে তার কাছ থেকে শিখবা তাই না, তোমরা একসাথে হ্যাঁ করে। জি স্যার, উনি ডাক্তার স্যার, রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার। এটা তো ম্যাল প্র্যাকটিস আর কি, তুমি তো নিজেই বুঝলা, এটার উত্তর আমি কি দেবো?